হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক, অনেক বেশি ভালো আছো। তো দেখতে, দেখতে তোমাদের পরীক্ষার একদম শেষ দিকে চলে আসছো। তো তোমরা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের 3rd এক্সামটা দিয়ে দিয়েছো। আর সেটা সলিউশন পার্ট নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। কোয়েশ্চেনটা ছিল সুপার ইজি। আশা করছি তোমরা অনেক বেশি ভালো করেছো পরীক্ষায়। তো তারপরেও যাদের একটু, একটু সমস্যা আছে বা তোমরা একটু কনফিউজড কিছু কোয়েশ্চেন নিয়ে, সেগুলোর সলিউশন নিয়ে আজকে আমাদের ক্লাসে কথা হবে। তো চলো আমরা হচ্ছে আমাদের প্রশ্নে ফিরে যাই। তো দেখো, আমরা প্রশ্ন যদি যাই, প্রথমেই যে আমাদের প্রশ্নটা আছে সেটা হচ্ছে জহির রায়হানের মেইনলি হচ্ছে জীবনী নিয়ে। তিনি কে ছিলেন, কি করেছিলেন এবং তার আমরা জানি তো জহির রায়হান হচ্ছে বাংলাদেশের একজন বিখ্যাত ফিল্ম মেকার। তাছাড়া তিনি হচ্ছে একদম 1952 সাল থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত আমাদের উল্লেখযোগ্য যতগুলো মুভমেন্ট হয়েছিল, সেগুলো পলিটিক্যাল মুভমেন্ট বা সোশ্যাল রিফর্ম মুভমেন্ট যাই হোক না কেন, সবগুলোতে তিনি অ্যাক্টিভলি জয়েন করেছিলেন। তাছাড়া তিনি হচ্ছে জীবন থেকে নেওয়া এর মতো অনেক বিখ্যাত বিখ্যাত তিনি হচ্ছে ফিল্ম মেক করেছিলেন এবং দেখা যাচ্ছে যে 1971 সালের যুদ্ধের সময় এই ফিল্মগুলো থেকে যে টাকা তিনি আর্ন করেছিলেন সেগুলো সম্পূর্ণ পুরো টাকাটাই তিনি কি ডোনেট করে দিয়েছিলেন মুক্তিযুদ্ধের খরচ আহ, খরচ করার জন্য আর কি, মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে দিয়েছিলেন। আচ্ছা, এই হচ্ছে পুরো গল্পের একটা ব্যাপার-স্যাপার, যদি আমরা সামারি বলতে পারি। তাছাড়া আরেকটা দুঃখজনক বিষয় হলো জহির রায়হানকে হুট করে কি পাওয়া যাচ্ছিল না। আর এটা ধরে নেওয়া হয় যে তাকে হয়তোবা গুম করা হয়েছিল। ঠিক আছে? তো এইটা হচ্ছে, যদি এই গল্পের হচ্ছে পুরো সামারিটা যদি তোমরা পড়ো তাহলে এটা বুঝতে পারবা। যেহেতু এত বড় একটা প্যাসেজ আমরা পড়ছি না। তো শুরুতেই আমরা চলে যাব হচ্ছে এমসিকিউ পার্টে। তোমরা যখন ফার্স্ট পেপারের প্রশ্ন সলিউশন করবা, আমার একটা পরামর্শ থাকবে, তোমরা প্রথমেই কি করবা, এমসিকিউগুলো 4টা 5টা এমসিকিউ থাকে অথবা 10টা থাকবে, 5টা থাকবে বেসিক্যালি। এখানে তোমরা হচ্ছে 5টা এমসিকিউ প্রথমে কেয়ারফুলি পড়বা, সেখান থেকে বোঝার চেষ্টা করবা যে কি চাচ্ছে, প্রশ্নে কি চাওয়া হচ্ছে। তারপর হচ্ছে তুমি কি করবা, তোমার পেসেজে যাবা। তারপর হচ্ছে ওই 5টা প্রশ্নে কি চাওয়া ছিল ওইগুলো মাথায় রেখে রেখে তুমি হচ্ছে পেসেজ থেকে খোঁজার চেষ্টা করবা যে কোথায় এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। মনে রাখবা, পাঁচটাই হুবহু তুমি পেসেজে পাবা না। 3টা বা 4টা অথবা 2টা সরাসরি পেসেজে দেওয়া থাকবে, আর 2টা হয়তোবা 2টা নতুবা 3টা তোমাকে একটু অ্যানালিটিক্যাল থিঙ্কিং, তোমাকে হচ্ছে পেসেজ থেকে ধারণা নিয়ে নিজের মতো করে নিজের বুদ্ধিতে তোমার ওই প্রশ্নগুলোর অ্যান্সার খুঁজে বের করতে হবে। তো তাহলে চলো আমরা প্রথমটা খোঁজার চেষ্টা করি। প্রথম এমসিকিউতে কি বলা আছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ডেসক্রাইবস জহির বেস্ট, মানে হচ্ছে জহির রায়হানকে সবচেয়ে ভালোভাবে ডেসক্রাইব করে নিচের কোন শব্দটা দ্বারা। বলা আছে ব্রিলিয়ান্ট, পোলাইট, এনার্জেটিক এবং রিভলিউশনারি। তাহলে দেখো, এটা এটা অ্যান্সার করার জন্য তোমার শুরুর যে লাইনটা আছে একদম ফার্স্ট লাইন, সেটাই তোমাকে কি এই অ্যান্সারটা তোমাকে দিয়ে দিবে। তাহলে চলো আমরা একটু প্রথম লাইনটা পড়ি। দেখো কি বলতেছে, জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ। এই যে দেখো ট্যালেন্টেড শব্দটা দেওয়া আছে, রাইট? কিন্তু আমরা আগেই বলেছি একদম সরাসরি শব্দগুলো পিক করা থাকবে না, মাঝে মধ্যে এটা সিনোনিম থাকতে পারে, অ্যান্টোনিম থাকতে পারে, তোমাকে একটু বুঝে নিতে হবে। তাহলে দেখো আমরা অলরেডি ট্যালেন্টেড পেয়ে গিয়েছি, তার মানে এইটার সাথে রিলেটেড বা এটার একটা সিনোনিম এমসিকিউতে দেওয়া আছে। তুমি যদি একটু ফোকাস করো তাহলেই বুঝতে পারবা। এই যে এখানে দেখো, ট্যালেন্টেড মানে কি, অনেক বেশি ট্যালেন্ট বা জ্ঞানী, বুদ্ধিমান, প্রজ্ঞা, যাই তুমি যেটাই বলো না কেন। তাহলে দেখো, তাহলে এখানে আমরা পাচ্ছি ব্রিলিয়ান্ট শব্দ আর ট্যালেন্টেড শব্দটা হচ্ছে কাইন্ড অফ তারা সিমিলার মিনিং তারা আমাদেরকে প্রোভাইড করে। তাহলে কি হবে, জহির রায়হানকে সবচেয়ে বেশি ডেসক্রাইব করা যায় ট্যালেন্টেড শব্দটা দ্বারা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ব্রিলিয়ান্ট, রাইট? তোমাকে এভাবে খুঁজে খুঁজে বের করতে হবে, সরাসরি দেওয়া থাকবে না, দুই একটা সরাসরি দেওয়া থাকবে, দুই একটা হচ্ছে অ্যানালিটিক্যাল থিঙ্কিং করে তোমার বের করতে হবে। তো চলো আমরা হচ্ছে 2 নাম্বার এমসিকিউতে দেখি কি বলতেছে। দেখো, জহির রায়হান ডট 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 ইন দ্য লিবারেশন ওয়ার। তার মানে আমরা বুঝতেই পারছি এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে লিবারেশন ওয়ার। তার মানে আমরা যখন পেসেস পড়বো আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে লিবারেশন ওয়ার নিয়ে কোথায় লেখা আছে বা কি বলা আছে। তাহলে জহির রায়হান, এখানে যদি আমরা প্রশ্নটা দেখি, এমসিকিউতে যদি অপশনগুলো আমরা একটু খেয়াল করি, দেখো বলা আছে টোক পার্ট, তিনি কি অংশগ্রহণ করেছিলেন। দেখো ফ্লিট অ্যাওয়ে, তিনি কি পালিয়ে গিয়েছিলেন যুদ্ধ থেকে। তারপর হচ্ছে এসকেপড মানে পলায়ন করা বা পালিয়ে যাওয়া। তারপরে অ্যাভয়েডেড, তিনি হচ্ছে এটাকে কি অ্যাভয়েড করে গিয়েছে, মানে পাশ কাটিয়ে চলে গেছে। তাহলে চলো, তুমি হয়তোবা কমন সেন্স থেকে তো আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে তিনি টোক পার্ট, তিনি অংশগ্রহণ করেছিলেন। বাট তারপরও আমাদের 100% অ্যান্সারটা কি বলবো, শতভাগ নিশ্চিত হওয়ার জন্য আমরা পেসেজে যাই। তাহলে দেখো, যদি আমরা পেসেজে যাই তাহলে 71 সালের একটা কাহিনী কোথায় বলা আছে।
তুমি যখন অ্যান্সার করবে অফকোর্স তুমি পুরোটা পড়বা। আমরা হচ্ছে পুরোটা না পড়ে আমি জাস্ট মুভ করব যে 1971 কোথায় আছে সেটা, হ্যাঁ? একটু দ্রুত করার জন্য। দেখো, আমি আরেকটু যদি যাই তাহলে আমরা পাবো এইখানে। এই যে দেখো কি বলতেছে, যদি আমরা এই লাইনটা পড়ি, হি অলসো টোক পার্ট ইন দ্য মাস মুভমেন্ট ইন 1969। তার মানে 1969-এ তিনি কি, এই যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে তিনি কি টোক পার্ট করেছিলেন। অ্যান্ড হি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার। জয়েন্ট মানে কি, যোগদান করা। তার মানে দেখো, জয়েন্ট শব্দটা সরাসরি তোমাদেরকে কি তুলে দেয় নাই, এটা একটা সিনোনিম দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে একটা মজার ব্যাপার স্যাপার। তোমাকে হুবহু দেওয়া থাকবে না, একটু ঘুরিয়ে বা একটু একটা সিনোনিম দিয়ে, একটা এন্টোনিম দিয়ে তোমাকে একটু কনফিউজড করার জন্য তারা চেষ্টা করবে। বাট তোমার কি যদি সিনোনিমগুলো জানা থাকে বা এন্টোনিমগুলো জানা থাকে, তুমি সবচেয়ে ভালো পারফরমেন্স তুমি করতে পারবা পরীক্ষায়। তাহলে দেখো, জয়েন মানে হচ্ছে যোগদান করা, রাইট? তাহলে আমাদের এখানে কি হবে, টোক পার্ট মানেও অংশগ্রহণ করা বা যোগদান করা, কাইন্ড অফ সেম মিনিং। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে টোক পার্ট। আই হোপ তোমরা বুঝতে পারছো বিষয়টা, একদম ইজি। তারপর দেখো আমরা সি নাম্বারে মুভ করব। আমাদের কি আছে সি নাম্বারে? দেখো কি বলতেছে, দ্য ওয়ার্ড কনস্পাইরেসি, হ্যাঁ দেখো মিনস কনস্পাইরেসি, এটা তো আর এটার মিনিংস তো আমাদের খুঁজে বের করার জন্য আর আমাদের পেজে যাওয়ার দরকার নেই। আমরা জানি কনস্পাইরেসি মানে হচ্ছে ষড়যন্ত্র, রাইট? তাহলে এখন দেখো নিচে আমাদের বের করতে হবে এটা সিনোনিম কোনটা। তার মানে দেখো, কনসিস্টেন্সি কনস্পাইরেসির সাথে যায় না, সিমিলার মিনিং না তাদের। সুপ্রিমেসি এটাও হবে না। দেখো প্লট, হ্যাঁ এটা হচ্ছে এর মানে, এর মিনিং অর্থ হচ্ছে ষড়যন্ত্র করা। তার মানে কনস্পাইরেসি আর হচ্ছে প্লট সিমিলার মিনিং আমাদেরকে কি দেয়, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। সেটেলমেন্ট এটা হবে না। তো একদম ইজি, এটা ছিল তোমরা যারা হচ্ছে সিনোনিম বা এন্টোনিম বা তোমাদের যে অপরিচিত শব্দগুলো আসে প্যাসেজে, তোমরা যদি এগুলো একটু কষ্ট করে শিখে ফেলো, তো দেখবো তোমার 9-10 তো তোমার জন্য ইজি হয়ে যাবে। ইন্টারমিডিয়েটের জার্নিটা তোমার জন্য সুপার ইজি হবে। বাট ইন্টারমিডিয়েটের পরে যখন আবার তুমি হচ্ছে ইউনিভার্সিটি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তুমি বসবা, ওখানেও তোমার এটা অনেক বড় একটা হেল্প করবে। আবার যখন তুমি ধরো যেখানেই যাও না কেন, চাকরি টাকরি যে পরীক্ষায় তুমি বসো না কেন, তোমার ক্ষেত্রে এই সিনোনিম এন্টোনিম জানতেই হবে। ইংলিশের এটা একটা বেসিক পার্ট। তারপর দেখো আমরা দেখি ডি নাম্বার এমসিকিউতে কি চাচ্ছে। জহির রায়হান টোক পার্ট, ওই যে দেখো একটা আনসার আমরা খুঁজে পেয়েছিলাম যে টোক পার্ট অংশটা দেওয়া ছিল না, এটা আমরা খুঁজে বের করছি। এখন টোক পার্টটা দেওয়া আছে, বাট কোথায় কোথায় তিনি টোক পার্ট করেছিলেন, কোথায় কোথায় তিনি অংশগ্রহণ করেছিলেন, আমাদের ওই পার্টটা খুঁজে বের করতে হবে। দেখো, অনলি ইন লিবারেশন ওয়ার না। দেখো আমরা যদি এইখানে একটু দেখি, তাহলে এই লাইনটাই তো আমাদেরকে বলে দিচ্ছে। দেখো সে হচ্ছে কোথায় কোথায় দেখো আছে। আমরা দেখি এখান থেকে একটু যদি আমরা ফোকাস করি তাহলে আমরা বুঝতে পারবো যে রায়হান was also present at the historical meeting of Amtola on 21st February 1952. দেখো 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে আমতলাতে যে একটা মিটিং হয়েছিল সেখানেও তিনি অংশগ্রহণ করেছিলেন। হি অলসো টোক পার্ট ইন দ্য মাস মুভমেন্ট ইন 1969। 1969 সালের গণ অভ্যুত্থানেও তিনি অংশগ্রহণ করেছিলেন। ইভেন 1971 সালে আমাদের যে লিবারেশন ওয়ার হয়েছিল সেখানেও তিনি জয়েন্ট করেছিলেন। তার মানে আমরা বুঝতে পারতেছি তিনি কি একদম 52 থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর যুদ্ধ, এই তিনটা বড় বড় যে ঐতিহাসিক ঘটনা আমাদের ছিল বা আছে, এগুলোতে তিনি অংশগ্রহণ করেছিলেন। তার মানে আমাদের এমসিকিউতে শুধু ভাষা আন্দোলন বা শুধু মুক্তিযুদ্ধ এইরকম অ্যান্সারগুলো কি অপশন হিসেবে অপশনগুলো অ্যান্সার হবে না। আমাদের সবগুলোকে কম্বাইন করে যেখানে দেওয়া আছে ওইটাই আমাদের নিতে হবে। তো চলো দেখি কোথায় বলা আছে কম্বাইন করে। দেখো অনলি লিবারেশন ওয়ার, তাহলে তো এটা হবে না, যেহেতু আমরা বুঝতে পারলাম তিনি শুধু লিবারেশন ওয়ার বা স্বাধীনতা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেননি। ইন আ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট লোন, দেখো শুধু ভাষা আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন নাই। মেজর ইভেন্টস বিটুইন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান্ড লিবারেশন ওয়ার, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের রাইট। আমরা দেখেছি যে তিনি একদম 52 থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর যুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ সবগুলোতে অংশগ্রহণ করেছিলেন। তাহলে আমাদের অ্যান্সারটা হবে এটা, মেজর ইভেন্টস বিটুইন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান্ড লিবারেশন ওয়ার। আর মাস মুভমেন্ট ইন 1969 না। দেখো এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল এক একটা ঘটনা, ঠিক আছে, বাট তিনি তিনটাতে বা সবগুলো ঘটনাতে তিনি কি পার্টিসিপেট করেছিলেন। সো আমাদের অ্যান্সার হবে সি। তারপর দেখো আমরা একটু দেখি কি করতেছে, তারপর প্রশ্নটা কি চাচ্ছে। দেখো, দ্য ফিল্ম জীবন থেকে নেওয়া ইজ এ সিম্বল অফ, কিসের এটা সিম্বল, কিসের প্রতীক? এটা হচ্ছে আমাদের, তিনি একটা ফিল্ম ডিরেক্ট করেছিলেন বা বানিয়েছিলেন, তার নাম হচ্ছে জীবন থেকে নেওয়া। এখন এইটা হচ্ছে এটা হয়তো আমরা অনেকে দেখে ফেলছি জীবন থেকে নেওয়া একটা ফিল্ম।
এখন আমরা দেখব এটা কিসের প্রতীক হিসেবে তিনি বানিয়েছিলেন বা আমাদের সামনে কি পোর্ট্রে করে। ওকে, আমরা হচ্ছে আমাদের ইয়েতে চলে যাব, প্যাসেজে চলে যাব এবং জীবন থেকে নেওয়া যেখানে আছে ওখান থেকে খুঁজে বের করার চেষ্টা করব যে আসলে এটা আমাদের সামনে কি প্রেজেন্ট করতেছে। এখানে দেখো আমরা যখন পড়তে, পড়তে তুমি যখন এখানে চলে আসবা, স্পেসিফিক এই লাইনটাতে চলে আসবা, তখনই তুমি জীবন থেকে নেওয়া পেয়ে যাবা। হি মেড অ্যা লেজেন্ডারি ফিল্ম, জীবন থেকে নেওয়া। দেখো কিসের উপর? বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, মানে 1952 সালে ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে তিনি এটা বানিয়েছিলেন। বাট কি পোর্ট্রে করতেছে এটা আমাদের দেখতে হবে, আমাদের ওইটা খুঁজে বের করতে হবে। ইট ইজ, দেখো, ইট ওয়াজ এ প্রোটেস্ট এগেইন দ্য অটোক্রেট গভর্নমেন্ট দেন রুলিং আওয়ার কান্ট্রি। তার মানে আমরা বুঝতে পারতেছি অটোক্রেট যে হচ্ছে, অটোক্রেট মানে তো তোমরা বুঝো, যারা হচ্ছে কি হয়ে যায়, মানে সর্বের সর্বা, নিজেই কাউকে আর পরোয়া করে না, জনগণকে দেখার সময় নাই, সে যাই বলবে তাই হবে, হ্যাঁ, কাইন্ড অফ হচ্ছে স্বৈরতন্ত্র। হ্যাঁ, অটোক্রেট মানে হচ্ছে স্বৈরতন্ত্র। তাহলে দেখো আমরা দেখি স্বৈরতন্ত্রের কথা কোথায় বলা আছে। তাহলে দেখো, এই যে দেখো এটা হবে রিবোল্ট। দেখো এখানে, দেখো এখানে অটোক্র্যাসি বলা আছে, বাট আমাদের দেখতে হবে অটোক্রেট গভর্নমেন্টের কথা আমাদের এখানে একদম বলা আছে, রাইট? তাহলে দেখো এখানে তুমি হয়তো বা কনফিউজড হয়ে যেতে পারো যে অ্যান্সার হিসেবে এইটা চুজ করব নাকি আমি এইটা চুজ করব, হুইচ ওয়ান, রাইট? তুমি এখানে একটু কনফিউজড হয়ে যাবে যে এখানে যেহেতু আমাদের প্রেসিজে অটোক্রেট গভর্নমেন্টের কথা বলা আছে, তো তোমাকে অটোক্রেট গভর্নমেন্টের অপশনটা যেখানে আছে সেটাই তুমি চুজ করবা, এটা হয়ে যাবে তোমার জন্য একটা বেস্ট অপশনস। বাকিটা হয়তো বা যদি এটা না থাকে দেন ওইটা অ্যান্সার হবে। আর যদি দুইটাই এক্সিস্ট করে অপশনে, তাহলে তোমার যেটা বলা থাকবে গল্পে বা যেটা তোমার প্যাসেজে বলা থাকবে ওইটাই তুমি চুজ করবা। তাহলেই তোমার মানে শতভাগ নিশ্চিত হতে থাকবা যে তুমি মার্কসটা পাবা। তাহলে আমরা বলতে পারি যে বারবারিজম তো অবশ্যই না, এখানে বারবারিজমের কথা, ব্রুটালিজমের কথা বলা নাই। তো আমরা বলবো যে রিভোল্ট এগেইনস্ট অটোক্রেটিক গভর্নমেন্ট, যে একটা স্বৈরতন্ত্র সরকার আছে তার বিরুদ্ধে তার বিপ্লব, রাইট? এটা ছিল হচ্ছে, এটা সিম্বল জীবন থেকে নেওয়া, এটা মানে সিম্বল। যেমন আমরা যদি বাংলাতে বলি যে বিদ্রোহী কবিতাটা কাজী নজরুল ইসলামের, হ্যাঁ, সেটা হচ্ছে ইংরেজ শাসনের বিরুদ্ধে তার একটা কি প্রতিবাদের প্রতীক হিসেবে দাঁড়ায়। ঠিক তেমনটা হচ্ছে ইস্ট মানে হচ্ছে ওয়েস্ট পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জীবন থেকে নেওয়া মানে ফিল্মটা হচ্ছে আমাদের একটা তাদের বিরুদ্ধে প্রতিবাদের একটা প্রতীক। ওকে, এখন চলো আমরা পরেরটা দেখি। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পেসেস? দেখো বলতেছে এখন থিম, এই গল্পের বা এই পেসেসের মেইন থিমটা কি? তুমি যদি পুরোটা পেসেস পড়ো তাহলে পুরো গল্প জুড়েই বলা আছে যে জহির রায়হান কে, তিনি কি কি করেছিলেন এবং তার সাথে কি হয়েছিল। তাহলে আমরা বুঝতে পারতেছি যে পুরো গল্পটাই হচ্ছে জহির রায়হানের একটা জীবনী নিয়ে লেখা, মানে তার হচ্ছে কার্যাবলী বা তার উম, কি বলবো, তার পুরো জীবদ্দশা নিয়ে এটা লেখা আছে। তাহলে দেখো, তো অ্যাবাউট জহিরস লাস্ট ডে, অবশ্যই না, তার জীবনের শেষ ডে সম্পর্কে এটা না। জহিরস অ্যাক্টিভিটিস, তার কাজ। আবার হচ্ছে বলা আছে যে আম, জহিরস লাইফ, জহিরের জীবন। দেখো এই তিনটাই হয়তো বা তোমার কাছে একটু কনফিউজিং মনে হতে পারে। জহিরস অ্যাক্টিভিটিস, জহিরের কাজকর্ম, যেহেতু তার হচ্ছে ৭১-এর যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, ৬৯-এর গণ অভ্যুত্থানে, ৫২-এর ভাষা আন্দোলনে, জীবন থেকে নেওয়া, এগুলো তার কাজের মধ্যে পড়তেছে, রাইট? তো তুমি এখানে কনফিউজড হতে পারো। অ্যাবাউট জহিরস লাইফ, জহিরের জীবন, জীবন সম্পর্কে বলা আছে, হ্যাঁ, সেটাও তুমি একটু কনফিউজড হতে পারো যে এটা তো জহিরের জীবন নিয়ে বলা আছে। আবার দেখো অ্যাবাউট জহিরস কন্ট্রিবিউশন, জহিরের ভূমিকা, এখানেও তুমি এসে কনফিউজড হতে পারো যে তিনটাই তো হতে পারে, বাট যদি তুমি একটু ভালো করে ফোকাস করো তাহলে দেখবা যে সবচেয়ে বেশি রেলেভেন্ট হচ্ছে অ্যাবাউট জহিরস কন্ট্রিবিউশন। কারণ হচ্ছে তিনি কি কি ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের। দেখো, ও ৫২-এর ভাষা আন্দোলনে তো তিনি অংশগ্রহণ করেছিলেন, তারপর ৬৯-এর গণ অভ্যুত্থান, তারপর ৭১-এর যুদ্ধ, তারপর তার হচ্ছে যে জীবন থেকে নেওয়া ফিল্মটা যুদ্ধ চলাকালীন সময়ে বাহিরের দেশে দেখানো হয়েছিল এবং সেখান থেকে যত টাকা আর্ন করা হয়েছিল সব টাকা তিনি ডোনেট করে দিয়েছিলেন মুক্তিযুদ্ধের ফান্ডে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে পুরো গল্পটা হচ্ছে জহির স্যার কন্ট্রিবিউশন নিয়ে বলা আছে, তিনি কী কী কন্ট্রিবিউট করেছিলেন আমাদের জন্য। ঠিক আছে, তো অ্যান্সারটা এইটা তুমি চুজ করবা। আর বাকি দুইটা হয়তো বা একটু কনফিউজিং, বাট তোমাকে রাইট অপশনটাই চুজ করতে হবে, নতুবা মার্ক কাটা যাওয়ার একটা পসিবিলিটি থাকে। ওকে, এখন দেখো আমরা হচ্ছে শেষেরটার দিকে মুভ করি। দেখা বলা আছে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য অথর অফ দিস পেসেজ? দেখো এই পেসেজের
যে অথর জহির রায়হান অথবা যেই থাকুক না কেন, সেটার পারপাসটা কি, তার উদ্দেশ্যটা কি, আমাদেরকে কি মেসেজ দিতে তিনি চেষ্টা করতেছেন বা কি জানাতে চেষ্টা করতেছেন সেটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তুমি যদি একটু দেখো, ফোকাস করো, তাহলে আমরা দেখতে পারবো যে জহির রায়হানের যে কন্ট্রিবিউশন আমাদের দেশে একদম ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত, এইগুলো আমাদেরকে জানানো বা বর্তমান প্রজন্মকে জানানো বা ভবিষ্যৎ প্রজন্মকে জানানো যে জহির রায়হান নামে কেউ একজন ছিল, রাইট? এইটাই হচ্ছে এই প্যাসেজের মূল থিম আমরা বলতে পারি বা মূল বক্তব্য বলতে পারি, রাইট? তাহলে দেখো, তাহলে আমরা যদি অ্যান্সারটা আমরা এ নাম্বার পিক করব, যে টু হাইলাইট দ্য contribution of Johir Raihan from language movement to liberation war and his unexpected disappearance. দেখো, আনএক্সপেক্টেড একটা ডিসঅ্যাপিয়ারেন্স ছিল। তুমি যে পেজের শেষ দিকে চলে আসো, তাহলে তুমি দেখতে পাবা যে এই যে দেখো, accordingly Johir Raihan দেখো, Raihan left home to get his brother back out but never returned. তিনি তার ভাইকে আনতে গিয়েছিলেন, বাট তিনি আর কখনো ফিরেন নাই। ধরে নেওয়া হয়েছে তাকে কি গুম করা হয়েছিল। তাহলে এটা শেষের দিকে আমরা কি পাচ্ছি, একটা শেষে আমরা পাচ্ছি যে তার একটা আনএক্সপেক্টেড কি ছিল, একটা আনএক্সপেক্টেড ডিসঅ্যাপিয়ারেন্স ছিল। তাকে কি তিনি একটা কি মানে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাহলে আমাদের অ্যান্সার ফার্স্টটাই হবে সবচেয়ে একটা বেস্ট অপশান চুজ করার জন্য। তাহলে এই তো ছিল আমাদের প্রথম 5টা এমসিকিউ। ঠিক আছে, তোমরা একটু চিন্তা ভাবনা করে যদি দাও, আর যদি সিনোনিম এন্টোনিমগুলো তোমাদের জানা থাকে, তো এই ক্ষেত্রে তোমাদের সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তারপর তোমরা যদি ক্লাস 9-10-এ পড়তেছো, ইংলিশটা তোমাদের কাছে একটু কঠিন হওয়ারই কথা। যখন আমরাও 9-10-এ ছিলাম, আমাদের জন্য এটা কঠিন ছিল। এখন আমরা হয়তো বা একটু বড় হয়ে গিয়েছি, একটু তোমাদের থেকে কী বলবো, যে আমরা মানে গ্র্যাজুয়েট করতেছি, গ্র্যাজুয়েশন করতেছি, এই জন্য আমাদের কাছে এই পেসেসগুলো অনেক ইজি, দেখলেই বুঝতে পারি। তোমার কাছে যেমন একটা 1-2 বই দিলে তোমার কাছে যেমন লাগে, তো তোমাদের বইটা আমাদের কাছে সেম ফিল হয়, রাইট? তোমরা যখন আমাদের সিচুয়েশনে চলে আসবা বা আমাদের টাইমে চলে আসবা, এই ক্লাসগুলোতে তুমি যখন পড়বা অনার্স থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বা মাস্টার্সে, তখন তোমার কাছে এগুলো সুপার ইজি হবে। বাট যারা যখন পড়ে, সেটা তার জন্য কঠিন। আমার সময়, আমিও যখন 9-10 ছিলাম, আমার জন্য এগুলো অ্যান্সার খুঁজে বের করা খুব কঠিন ছিল। তোমার জন্য তেমনই হচ্ছে। বাট যদি একটু কনসিস্টেন্সি হও, পড়াশোনায় একটু মনোযোগী হও, তাহলে আই হোপ তুমি ভালো করতে পারবে ইন ফিউচার। ওকে, চলো আমরা হচ্ছে কোয়েশ্চেন নং 2-তে চলে যাই। কী চাচ্ছে? তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে আমাদের 5টা শর্ট কোয়েশ্চেন আছে। শর্ট বা ব্রড তুমি যাই বলো না কেন, যতটুকু চাওয়া হচ্ছে ততটুকু অ্যান্সার দিলেই হবে। বেশি লিখতে গিয়ে যদি ভুল লিখে ফেলো, তাহলে তোমার মার্কস কাটা যাবে। চেষ্টা করবা যতটুকু আছে টু দ্য পয়েন্ট ততটুকুই লিখে দিবা, হ্যাঁ? কোনো কাটাকাটি বা বেশি লেখার দরকার নাই, ঠিক আছে? ওকে, প্রথম প্রশ্নটা দেখো কি বলতেছে, হু ওয়াজ জহির রায়হান? জহির রায়হান কে ছিল, রাইট? তাহলে তুমি যদি পেসেজ পড়ো, প্রথম পেসেজে বলা আছে জহির রায়হানের পরিচয়টা, ঠিক আছে? তাহলে দেখো আমরা একটু পেসেজে মুভ করি, কি বলা আছে জহির রায়হান সম্পর্কে। জহির রায়হান সম্পর্কে বলা আছে, দেখো, জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার ইন বাংলাদেশ। আমরা এইটাই বলতে পারি, হু ওয়াজ দ্য জহির রায়হান? জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ, রাইট? এটাই আমাদের অ্যান্সার হিসেবে আমরা নিতে পারি। যদি আমরা একটু অ্যান্সার পার্টটাতে খেয়াল করে দেখো, যে এইটাই নেওয়া হয়েছে। দেখো কি বলা আছে, জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার ইন বাংলাদেশ। যদি তুমি সরাসরি লাইনটা পিক করে তোমার অ্যান্সার সেটা বসায় দাও বা তোমার খাতায় লিখে ফেলো, তারপরে কিন্তু তুমি মার্কস পাবা। এখানে আর হচ্ছে নিজে থেকে চিন্তা করে কোনো ওয়ার্ড তোমাকে আর ইনক্লুড করতে হচ্ছে না, হ্যাঁ? এগুলো হচ্ছে, এই যে বললাম না, কয়েকটা অ্যান্সার তুমি সরাসরি পিক করতে পারবা, বাট 2-1টার অ্যান্সার তোমাকে কী করতে হবে, একটু চিন্তা করে দিতে হবে। সেটা হয়তো বা সরাসরি তোমার পেসেজে থাকবে না, পেসেজ থেকে তোমার আইডিয়া নিয়ে তোমার নিজের ভাষায় লিখতে হবে। ওকে, তো যারা হচ্ছে ইংলিশে হচ্ছে সেন্টেন্স ক্রিয়েট করতে পারো, তাদের জন্য এটা অনেক উপকারী, বাট যারা পারো না তাদের জন্য অ্যাবিট হার্ড হয়ে যাবে এটা। ওকে, আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা দেখি কী চাচ্ছে, দেখো, হোয়াট ওয়াজ দ্য ড্রিম অফ জহির রায়হান? জহির রায়হানের স্বপ্ন কী ছিল? এই প্রশ্নের উত্তরটাও সরাসরি পেসেজে দেওয়া আছে। তুমি যদি পেসেজটা পড়তে পারো এবং মিনিংটা তুমি বুঝতে পারো, তাহলেই হবে। দেখো, জহির রায়হানের স্বপ্ন সম্পর্কে কোথায় বলা আছে, তুমি পড়তে পড়তে যখন এক পর্যায়ে যাবা, তখন দেখবা যে সেকেন্ড প্যারার ফার্স্ট লাইনে কিন্তু এটা বলা আছে। দেখো, অল থ্রু হিজ লাইফ, তার পুরো জীবন জুড়ে জহির রায়হান ড্রিমড অফ এ ডেমোক্রেটিক সোসাইটি, এ সোসাইটি দ্যাট উড এনশিওর ফ্রিডম অফ স্পিচ। দেখো, তিনি হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজের বা দেশের বা সম্প্রদায়ের কথা তিনি চিন্তা করতেন,
একটা সোসাইটির কথা চিন্তা করতেন যেই সমাজটা কী করবে আমাদেরকে এনশিওর করবে ফ্রিডম অফ স্পিচ, মানে হচ্ছে আমরা যে কথাটা হরহামেশা বলা থেকে যে আমার বাক স্বাধীনতা চাই, আমার বাক স্বাধীনতা চাই, আমার যা ইচ্ছা তা বলতে পারবো, হ্যাঁ, আমি হচ্ছে গভর্নমেন্টের বিরুদ্ধে ইচ্ছা করলে তাদের যে মানে তারা যদি কোনো ফল্ট করে সেটা নিয়েও আমি কি নিঃসন্দেহে নিঃসংকোচে কথা বলতে পারবো, এরকম তিনি চেয়েছিলেন। তাহলে দেখো আমরা বুঝতে পারতেছি যে কি ফ্রিডম অফ স্পিচ, তাহলে এমন একটা ডেমোক্রেটিক সোসাইটির স্বপ্ন ছিল, রাইট? তাহলে তুমি তো অ্যান্সার পেয়েই গেলা। এখন তুমি দেখো তাহলে লিখবা কীভাবে, জাস্ট এটা লিখে দিবা যে দেখো জহির রায়হান হ্যাড, হ্যাড মানে ছিল, যেহেতু পাস্ট টেন্স তোমাকে হ্যাড ছিল অর্থে হ্যাড দিতে হবে, had the dream of a democratic and free society. He had the dream of independence of Bangladesh. তিনি কি একটা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন ছিল, আবার হচ্ছে দেখো একটা ফ্রি ডেমোক্রেটিক সোসাইটির স্বপ্নও ছিল তার, ঠিক আছে? এখন সি নাম্বার দেখো, হোয়াট ডাজ জীবন থেকে নেওয়া সিম্বলাইজ? জীবন থেকে নেওয়া সিম্বলাইজ এটা আমাদের কি করে? আমরা কিন্তু এমসিকিউতে অলরেডি এটার অ্যান্সার দিয়ে ফেলছি, তুমি যদি একটু কেয়ারফুলি তাকাও তাহলে এখানে দেখতে পারবা জীবন থেকে নেওয়া ইজ এ সিম্বল অফ কিসের? রিভোল্ট এগেনস্ট অটোক্রাইট গভর্নমেন্ট, রাইট? আর আমরা যদি তারপরে এখানে তাকাই তাহলে এখানেও তুমি দেখতে পাবা হি মেড আ লিজেন্ডারি ফিল্ম জীবন থেকে নেওয়া বেসড অন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952. It was protest against autocrat government then ruling our country. তাহলে বুঝতে পারতেছো অটোক্রেট গভর্নমেন্টের বিরুদ্ধে হচ্ছে এটা তার একটা প্রতিবাদ ছিল। তাহলে অ্যান্সারটা অলরেডি তুমি একবার অলরেডি এমসিকিউতে দিয়ে ফেলছো, তো তোমার তো এখন মানে রিটেন পার্টে এসে বা প্রশ্নের উত্তরে লিখতে তো তোমার ব্যাক পেতে হবে এমনটা আমি বিশ্বাস করি না। তুমি যদি এমসিকিউটা তুমি ঠিকঠাক মতো দিতে পারো তাহলে এটাও তোমার রাইট হবে, হ্যাঁ। তাহলে দেখো আমরা কি বলবো, জীবন থেকে নেওয়া was made based on language movement of 1952 and দেখো the firmly presented in that film symbolized the East Pakistan rule by an autocrat. একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখা আছে, তুমি যদি সরাসরি হচ্ছে পেসেজ থেকে লাইনগুলো পিকও করো তোমার জন্য ওই অ্যান্সারটাও রাইট হবে। এখানে একটু ঘুরিয়ে লেখা হয়েছে অ্যান্সারটা, জাস্ট হচ্ছে সাবজেক্ট ভার্ব বা অবজেক্টের প্লেসটা একটু কী করা হয়েছে, এক্সচেঞ্জ করা হয়েছে, বাট তুমি যদি সরাসরি নিয়ে বসিয়ে দাও তোমার ওইটা রাইট হয়ে যাবে, এত প্যারা খাওয়ার কিছু নাই, ঠিক আছে? চলো আমরা ডি নাম্বার দেখি। হোয়াট ওয়াজ রায়হানস কন্ট্রিবিউশন টু লিবারেশন ওয়ার অফ আওয়ার কান্ট্রি? দেখো এখন আমাদের খুঁজে বের করতে হবে জহির রায়হানের কন্ট্রিবিউশনগুলো কী কী ছিল, রাইট? এখন তিনি কী কী করেছিলেন স্বাধীনতা যুদ্ধের জন্য এটা আমাদের খুঁজে বের করতে হবে। চলো আমরা একটু প্রেসেজটা পড়ি তাহলে আমাদের কাছে এটা ইজি হয়ে যাবে যে জহির রায়হান কী কী করেছিল। তাহলে তো আমরা এখানে একটা অ্যান্সার অলরেডি পেয়ে গিয়েছি যে হি জয়েন্ট কী করেছিল দ্য লিবারেশন ওয়ার, তিনি হচ্ছে কি স্বাধীনতা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন, এটা হচ্ছে তার একটা কন্ট্রিবিউশন। অ্যান্ড সেকেন্ড কন্ট্রিবিউশনটা কি আমাদের খুঁজে বের করতে হবে। সেকেন্ড কন্ট্রিবিউশনটা হচ্ছে দেখো ওকে আমরা একটু দেখি, দেখো সেকেন্ড কন্ট্রিবিউশনটা আমরা এটা পাবো, এই যে দেখো সেকেন্ড কন্ট্রিবিউশনটা আমরা পাবো ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971 দিস ফিল্ম, দিস বলতে কি ওই যে জীবন থেকে নেওয়া, ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাহিরে এটা কি দেখানো হয়েছিল। অ্যান্ড সেলিব্রেটেড ফিল্ম মেকার্স লাইক সত্যজিৎ রয়, মৃণাল সেন, দেখো পরে কি আছে ঋত্বিক ঘটক, অ্যাপ্রিসিয়েটেড দ্য ফিল্ম, ওরা হচ্ছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে। তো এটা তো আমাদের এখানে আসবে না, আমাদের আসবে কি রায়হান গেভ অল দ্য মানি দ্য ফিল্ম মেড টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট। দেখো ফ্রিডম ফাইটারদের যে একটা ট্রাস্ট আছে, হ্যাঁ, বা তাদের যে একটা অর্থায়নের ব্যাপার স্যাপার আছে, সেখানে তিনি কী করেছিলেন তার পুরো ফিল্ম থেকে যে টাকা তিনি আর্ন করেছিলেন পুরোটা তিনি সেখানে কি দান করে দিয়েছিলেন বা তিনি ডোনেট করে দিয়েছিলেন। তাহলে আমরা বুঝতে পারতেছি 71-এর যুদ্ধে তিনি দুইটা কন্ট্রিবিউশন করেছেন, একটা নিজে অ্যাক্টিভলি জয়েন করেছেন, সেকেন্ডটা হচ্ছে তিনি কী করেছিলেন অর্থায়ন করেছিলেন তার ফিল্ম থেকে যে যে টাকা যত টাকা তিনি আর্ন করেছিলেন। তো জাস্ট হচ্ছে এটা একটু তুমি গুছিয়ে লিখে দিবা তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। দেখো আমরা বলতে পারি এটা বলতে পারি যে দেখো রায়হান পার্টিসিপেটেড ইন দ্য লিবারেশন ওয়ার অ্যাক্টিভলি, মানে কি সক্রিয়ভাবে তিনি অংশগ্রহণ করেছিলেন। গেভ টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট অল দ্য মানি কালেক্টেড বাই হিজ ফিল্ম শোন অফ জীবন থেকে নেওয়া আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাহিরে জীবন থেকে নেওয়া ফিল্মটা দেখে যে টাকা আর্ন করা হয়েছিল তার পুরোটাই তিনি দান করে দিয়েছিলেন, রাইট? দেখো হি অলসো মেড এ ডকুমেন্টারি অন পাকিস্তান autocrat made stop genocide and it helped create world sentiment in favor of our liberation war. হ্যাঁ এটাও
একটা পার্টে তুমি দেখবা যে তিনি হচ্ছে জেনোসাইড, স্টপ জেনোসাইড একটা কি তিনি লিখেছিলেন। এই যে আমরা পরের লাইনটা একটু পড়লে আমরা আরেকটা দেখতে পারবো যে দেখো বিসাইডস এছাড়াও, দেখো যখন বিসাইডের সাথে এস বসে তখন হয় এছাড়াও, আর যখন এস থাকবে না শুধু বিসাইড তার মানে হচ্ছে পাশে, আমার পাশে কে বসে আছে, ধরো করিম সিটস বিসাইড মি, তখন আমার পাশে বসে আছে। আর যখন একটা এস দিয়ে দিব তখন হবে এছাড়াও। হ্যাঁ, দুইটা জাস্ট একটা এস এর জন্য কিন্তু মিনিং মানে দিন রাতের পার্থক্য হয়ে যাচ্ছে, অনেক বড় একটা পার্থক্য হয়ে যাচ্ছে। দেখুন, his great documentary on Pakistan autocrat Stop Genocide helped create world sentiment in favor of our liberation war. ঠিক আছে, তাহলে বুঝতে পারতেছো, তাহলে আমরা এখানে আরেকটা পেয়ে গেলাম, রাইট? তুমি যদি দুইটাও লিখতে পারো, আই হোপ তুমি হচ্ছে পুরো মার্কটা পেয়ে যাবা। আর যদি যতগুলো দেওয়া আছে ততগুলোই লিখতে পারো তাহলে তো এটা আরও একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করবে, তোমার টিচার তোমার বুঝবে যে না আছে এটা প্যাসেজটা বুঝতে পারছে এবং তার একটা খুব ভালো আইডিয়া আছে প্যাসেজ সম্পর্কে, দেন তুমি একটা বেটার আর আরও ধরো যদিও একটু কম লেখো কোনো কোনো প্রশ্নে তোমাকে একটু ভালো মার্ক টিচার দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে আই হোপ তোমরা বুঝতে পারছো যে তার কন্ট্রিবিউশনগুলো কী কী ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধে। এখন দেখো, এখন হচ্ছে একটা প্রশ্ন তোমার নিজের কাছে ছেড়ে দিয়েছে, এখন তোমার নিজেকে কী করতে হবে, জাজ করতে হবে, তুমি এটা বিলিভ করবা কি করবা না। যদি করো ইয়েস বলো তাহলে কেন করতেছো, আর যদি নো বলো কেন না, এটা তুমি একটু বলতে হবে, এক্সপ্লেইন করতে হবে, রাইট? দেখো, ডু ইউ সাপোর্ট, এই যে বলতেছে ডু ইউ সাপোর্ট দ্য স্টেটমেন্ট, যদি তুমি স্টেটমেন্টটা সাপোর্ট করো কেন করছো সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। আবার যদি তুমি না করো কেন করছো না সেটাও তোমাকে এক্সপ্লেইন করতে হবে। অ্যান্ড স্টেটমেন্ট আমরা একটু দেখি কি বলতেছে, অ্যান্ড ইট ইজ আ পিটি দ্যাট দিস ড্রিমার কুড নট লিভ টু সি হিজ ড্রিম কাম ট্রু, ওয়াই অ্যান্ড হোয়াই নট, এক্সপ্লেন ইন 2 or 3 সেন্টেন্সেস। তুমি কি বিশ্বাস করো এটা একটা হচ্ছে একটা পিটি, এটা একটা দুঃখের বিষয় যে এই স্বপ্নদ্রষ্টা বা এই স্বপ্ন যে দেখে, জহির রায়হানের কথা বলা আছে, সে কি উম, বেঁচে থেকে দেখতে পারে নাই যে তার স্বপ্নটা বাস্তবায়িত হয়ে গেছে, এটা তিনি আর দেখতে পারে নাই। আমরা বলি না যে তোর বাবার তো একটা স্বপ্ন ছিল যে তুই জীবনে ধর অনেক বড় করবি, বাট আনফর্চুনেটলি যখন বাবা মারা যায় তখন আশেপাশে বলে না যে ইস তোমার বাবা তো দেখে যেতে পারলো না যে তোমার বাবার স্বপ্নটা পূরণ হয়েছে, রাইট? তুমি এত বড় কিছু হয়েছো বা করেছো। ঠিক তেমন জহির রায়হানের যে স্বপ্নগুলো ছিল এগুলোকে তিনি আর বেঁচে থেকে দেখতে পারেননি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে পিসিজের শেষ মোমেন্টে এসে যে সে বাহিরে গিয়েছিল তার ভাইকে আনার জন্য, বাট তিনি তারপর আর বাড়িতে আসেননি। তো এটা কি, এটা তো একটা দুঃখের বিষয়, অবশ্যই আমি এটা সাপোর্ট করি। এখন কেন করছি যেটা এটা এক্সপ্লেন করতে হবে 2 or 3 সেন্টেন্সের ভিতরে। ওকে, দেখো, ইয়েস আই সাপোর্ট দ্য স্টেটমেন্ট দ্যাট ইজ মেনশনড ইন দ্য কোয়েশ্চেন, প্রশ্নে যে স্টেটমেন্টটা বলা আছে সেটা আমি সাপোর্ট করছি। এখন কেন করছি দেখো, আমরা জানি যে সে তো স্বপ্ন দেখেছিল একটা ফ্রি সোসাইটির যেখানে কি বাক স্বাধীনতা থাকবে এবং বাংলাদেশের স্বাধীনতার একটা কি স্বপ্ন তিনি দেখেছিলেন। সো আমরা বাক স্বাধীনতাও পেয়েছি, স্বাধীনতাও পেয়েছি, বাট জহির রায়হান এগুলো দেখে যেতে পারেনি, এটাই হচ্ছে মূল কারণ। তাহলে দেখো, জহির দেখো জহির রায়হান ড্রিমড অ্যান্ড ফট ফর অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, বাট ওয়েন বাংলাদেশ স্টার্টেড হার জার্নি ইন্ডিপেন্ডেন্টলি, যখন বাংলাদেশ কী করলো, স্বাধীনভাবে তার যাত্রাটা কী করলো, শুরু করলো, ইটস মিন আমরা হচ্ছে ৭১ যুদ্ধ শেষ, আমরা স্বাধীন অলরেডি হয়ে গিয়েছি। আনফর্চুনেটলি কী বলতেছে দেখো, হি ওয়েন্ট মিসিং অ্যান্ড ওয়াজ নেভার ফাউন্ড এগেন, এবং কি তাকে আর পাওয়া যায়নি, তিনি কি মিসিং ছিলেন। তো এটা হচ্ছে মূল কারণ, এটা যদি তুমি শেষে পড়ো তাহলে তুমি বুঝতে পারবা, শেষের লাইনগুলোতে এটা খুব সুন্দর করে দেওয়া আছে। যে দেখো, জহির লেফট জহির লেফট হোম টু গেট হিজ ব্রাদার ব্রেক বাট নেভার রিটার্ন, বুঝতে পারতেছো? সো এটাই ছিল এটার অ্যান্সার, তুমি যদি লিখতে পারো তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো অলরেডি আমরা হচ্ছে ১ নং প্রশ্ন ২ নং প্রশ্ন দুইটার অ্যান্সার করে ফেলছি এবং খুব ইজি ছিল এটা, তেমন মানে পেঁচানো বা একটু গুজামিল টাইপের কোনো প্রশ্নই ছিল না, একদম সুপার স্ট্রেট একটা প্রশ্ন। আর তুমি যদি একটু পেসিস সম্পর্কে তোমার একটু ধারণা থাকে অথবা পেসিস পড়ে যদি অর্থ ধরার মতো তোমার একটা ক্যাপাবিলিটি থাকে, দেন তুমি এটা অ্যান্সার করতে পারবা খুব সহজেই। এখন দেখো ৩ নাম্বারে আমরা কি দেখব, ৩ নাম্বারে হচ্ছে একটা হচ্ছে উইদাউট ক্লু দিয়ে তোমাদের একটা কি প্যাসেজ দেওয়া থাকবে এবং এটাকে তোমার কি করতে হবে, কিছু শব্দ দিয়ে এটা পূরণ করা লাগবে। এখন বুঝতে হবে এখানে মেইনলি হচ্ছে পার্টস অফ স্পিচ সম্পর্কে যদি তোমার আইডিয়া না থাকে তাহলে তোমার এটা পূরণ করা তোমার জন্য মোস্ট ডিফিকাল্ট হয়ে যাবে। যেন তোমাকে বুঝতে হবে কোথায় ভার্ব লাগবে, কোথায় একটা নাউন লাগবে, কোথায় একটা অ্যাডজেক্টিভ লাগবে। হ্যাঁ, যে বাক্যে ধরো বাক্যে সাবজেক্ট অবজেক্ট দেওয়া আছে বাট
ভার্বের প্লেসটা খালি, সেখানে একটা ভার্ব তোমাকে ইনসার্ট করতে হবে। যেখানে ধরো একটা প্রিপোজিশনের পর ফাঁকা স্থান দেওয়া আছে, তাহলে তোমাকে অবশ্যই একটা নাউন দিতে হবে। আবার ধরো প্রিপোজিশন দেওয়া আছে, নাউনও দেওয়া আছে, মাঝখানে ফাঁকা দেওয়া আছে, এখানে তোমাকে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। এরকম সেন্স তোমার যদি থাকে তাহলেই তোমার হবে। এছাড়া আহামরি কিছু দরকার নাই, ঠিক আছে? আর তোমার একটু শব্দ জানা লাগবে কিছু। এখন যদি আমরা দেখি, দেখো ওই যে জহির রায়হানের একটা কি ছিল, ডকুমেন্টারি ছিল যে স্টপ জেনোসাইড, এটা নিয়ে এখানে বলা আছে। দেখো বলতেছে fill in the gap with suitable word based on the information of the pages। তাহলে পেসেজের ইনফরমেশনের উপর ভিত্তি করে আমাদের একটা সুইটেবল ওয়ার্ড পিক করে করে এখানে বসাতে হবে। তাহলে আমরা দেখি স্টপ জেনোসাইড বলতেছে অ্যাড ডকুমেন্টারি। এই যে দেখো অলরেডি কি বলা আছে, অ্যাড ডকুমেন্টারি একটা কি বলা আছে দেখো, এই যে মনে রাখবা যখন এখানে একটা কমা দেওয়া আবার এখানে একটা কমা দেওয়া, একটা বাক্যের মাঝখানে একটা কমা এবং এভাবে একটা কমা দিয়ে আটকে দেওয়া হয়, এটাকে মনে রাখতে হবে এটা একটা ফ্রেজের মতো কাজ করে। এটা হচ্ছে স্টপ জেনোসাইড, সামনে যে নাউনটা থাকবে এইটার একটা এক্সট্রা ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। মানে স্টপ জেনোসাইডটা কি এটা সম্পর্কে এখানে বলা আছে যে এই কমা, দুই কমার মাঝখানে, রাইট? যখন বাক্যে মাঝখানে দুইটা কমা দেওয়া থাকবে তখন শুরুর নাউনের একটা হচ্ছে ফিচার বা একটা বৈশিষ্ট্য এখানে বলা থাকবে। তাহলে দেখো অলরেডি এটা কি হয়ে গেছে, দেখো বাই জহির রায়হান, তাহলে কি হবে? জহির রায়হান এটা বানিয়েছিলেন, তাহলে আমরা জাস্ট এখানে মেড দেবো অ্যাড ডকুমেন্টারি মেড বাই জহির রায়হান। এটা কি জহির রায়হান দ্বারা বানানো হয়েছে। দেখো এই বাক্যের মেইন ভার্ব হচ্ছে ক্রিয়েটেড, এইটা হচ্ছে মেইন ভার্ব, আর এটা হচ্ছে আমাদের একটা কি ফ্রেজ, ওই ফ্রেজের জন্য আমরা এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখো created a sentiment worldwide so that the people might, এখন দেখো একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করেছিল। সেন্টিমেন্ট তো বুঝো আমাদের একটা কি অনুভূতি, তাদের বিশ্বের মানুষের কাছে একটা কি বার্তা দিয়েছিল। সো দ্যাট যেন কি পিপল মাইট, আমরা জানি সো দ্যাটের পরে ক্যান বা কুড বা মাইট বসে, রাইট? যেহেতু মাইট, তুমি যদি এটা ধরার মতো একটা ক্যাপাবিলিটি তোমার থাকে যে মাইট হচ্ছে একটা মডাল ভার্ব, যদি তোমার এটা ধরার একটা ক্যাপাবিলিটি থাকে মাইট হচ্ছে মডাল ভার্ব, তার মানে পরবর্তীতে আরেকটা ভার্ব বসবে। আমরা জানি শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এইগুলো হচ্ছে মডাল ভার্ব, তারপরে ভার্বের বি ওয়ান বসে বা বেস ফর্মটা বসে। তাহলে দেখো দ্যাট পিপল মাইট, মানুষ কি করবে, বিশ্বের মানুষকে একটা জানানো হয়েছিল জেনোসাইডের মাধ্যমে, একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করা হয়েছিল যেটাকে কী করবে, সাপোর্ট করবে আমাদের, কাকে সাপোর্ট করবে, দ্য লিবারেশন ওয়ার, আমাদের যে স্বাধীনতা যুদ্ধ আছে সেটাকে সাপোর্ট করবে। তাহলে আমরা জাস্ট সাপোর্টেড দিব না, যদিও স্টপ জেনোসাইড একটা পাস্ট, যদিও আগের ভার্বটা অলরেডি এখানে ইডি দেওয়া আছে, পাস্টে দেওয়া আছে, যদিও এখানে পাস্টে দেওয়া আছে, বাট যেহেতু এখানে মাইট আছে এই জন্য আমরা পরের ভার্বটা বি ওয়ান দিব। তাহলে আমরা জাস্ট সাপোর্ট দিব, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট দিব সাপোর্ট, তারা কি করেছিল, সাপোর্ট করেছিল দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। তারপরে দেখো ওকে, দেখো এখন আমরা যদি তাকাই আরেকটু, দেখো আর্লিয়ার পরে বলা আছে যে আর্লিয়ার কি বলা আছে, দেখো বলা আছে যে আর্লিয়ার শুরুতে বা আগে, হ্যাঁ আর্লিয়ার আগে কি আছে, হি প্রোভড হিজ, দেখো সে কি প্রমাণ করেছে, হি প্রোভড হিজ, তার কি সে প্রমাণ করেছে অ্যাজ এ ফিল্ম মেকার বাই মেকিং এ লেজেন্ডারি ফিল্ম, ধরো এ মুভি, জীবন থেকে নেওয়া। তাহলে আমরা কি বলবো, সে তার দক্ষতা অলরেডি তিনি কি প্রমাণ করে দিয়েছেন আগেই, কারণ স্টপ জেনোসাইডের আগে তিনি কি আরেকটা ফিল্ম রচনা মানে তিনি হচ্ছে কি করেছিলেন, ফিল্মটা তিনি মেক করেছিলেন সেটার নাম হচ্ছে জীবন থেকে নেওয়া। তাহলে তিনি কি অলরেডি তিনি কি প্রুভেন, রাইট? তাহলে তিনি কি তার প্রফিসিয়েন্সি বা এফিসিয়েন্সিটা কি তিনি প্রুভ করেছেন। তাহলে আমরা জাস্ট প্রফিসিয়েন্সি লিখে দেবো, প্রফিসিয়েন্সি, সিআইএনসিওয়াই, ঠিক আছে? তুমি জাস্ট লিখে দিবা তার কি প্রফিসিয়েন্সি, যার যে একটা প্রফিসিয়েন্সি আছে ফিল্ম মেকিংয়ের উপর, যে তিনি একটা ভালো কি সিনেমা বানাবেন। এটা তো আমাদের যেমন ক্রিস্টোফার নোলান, তার অতীতের ফিল্মগুলো আমরা দেখেই বুঝতে পারি যে না তিনি একজন একটি বড় মাপের নির্মাতা। সামনে যে ফিল্মগুলো আসবে সেগুলো অবশ্যই ডেফিনেটলি এগুলো কি ভালো হবে, তো আমরা নিঃসন্দেহে সেগুলো দেখতে পারি, রাইট? তার মানে কি তিনি যখন কি করলো, ওই জহির রায়হান যখন কি করলো যে স্টপ জেনোসাইড বানিয়েছিলেন তার আগে তিনি হচ্ছে জীবন থেকে নেওয়া বানিয়েছেন, ওইটা দেখে মানুষ বুঝে গেছে যে
পরবর্তীতে যেটা আসবে সেটা অবশ্যই একটা কি ধামাকা বা খুব ভালো হবে, রাইট? তাহলে অ্যাজ এ ফিল্ম মেকার বাই মেকিং আ লেজেন্ডারি মুভি, জীবন থেকে নেওয়া, ওকে, তাহলে তো আমরা বুঝতেই পারলাম। পরে দেখো, জহির রায়হান ওয়াজ এ ড্যাশ, এই যে একটু আগেই বলছি, যদি ডিটারমিনার থাকে অথবা আর্টিকেল থাকে, এন দি থাকে, তারপর একটা অবশ্যই কি হবে, একটা নাউন বসবে। তাহলে দেখো, জহির রায়হান ওয়াজ, অলরেডি বার্ব দেওয়া আছে এ, কি এ, তাহলে দেখো কি একজন ছিলেন, তাহলে অবশ্যই একটা নাউন তোমাকে বসাতে হবে জহির রায়হান সম্পর্কে। দেখো কি ছিল, ডেমোক্রেটিক সোসাইটি, কারণ আমরা একটু আগে পড়ে আসছি তিনি একজন কি ডেমোক্রেটিক সোসাইটি স্বপ্ন দেখতেন। তো এখন তো আর স্বপ্ন দেখায় ড্রিম দেওয়া যাবে না, যেহেতু অলরেডি সামনে কি আছে একটা তোমার আর্টিকেল চলে আসছে। সো এখন ড্রিমটাকে কি করতে হবে, নাউন করতে হবে। ড্রিমের নাউন কি, ড্রিমার, যে ড্রিম মানে স্বপ্ন দেখা, আর ড্রিমার মানে হচ্ছে যে স্বপ্ন দেখে। তো জহির রায়হান দেখতো, আর এখন হয়ে যাবে জহির রায়হান ছিল একজন স্বপ্ন দ্রষ্টা, যে কি মানে তিনি এখন নিজেই দেখেন, রাইট? এখন ভার্ব থেকে আমরা নাউনে চলে যাব, তাহলে কি হয়ে যাবে, ড্রিমার। আমাদের অ্যান্সারটা হবে ড্রিমার। তিনি কি একজন কি ড্রিমার ছিল একটা ডেমোক্রেটিক সোসাইটির, রাইট? পরে দেখো, বাট ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এটা কি খুবই একটা অনুতাপের বিষয় যে দিস ড্রিমার ড্যাশ, দেখো অন 30 ডিসেম্বর 1971, এত সালে কি তিনি মারা গিয়েছিলেন? তুমি তো হয়তো বা তুমি যে প্যাসেজ না বুঝো তুমি দিয়ে দেবে যে ডাইড, তিনি হচ্ছে ডাইড অন, তিনি মারা গিয়েছিলেন, বাট অ্যান্সারটা ডাইড হবে না, তিনি ডিজ এপিয়ার হয়ে গিয়েছিল, তাকে আর খুঁজে পাওয়া গিয়েছিল না, রাইট? ডিজ এপিয়ার, এপিয়ার মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, তাহলে তোমার অ্যান্সারটা হবে ডিজ এপিয়ার। তাহলে যেহেতু দেখো 1971 সালের কথা, তার মানে তোমার একটা পাস্টে দিতে হবে, ডিজ এপিয়ারের পাস্ট দিতে হবে, পাস্ট ফর্মটা তোমাকে দিতে হবে, ডিজ অ্যাপিয়ার্ড তোমার দিতে হবে, তাহলে অ্যাপিয়ার। তাহলে বুঝতে পারছো যে পুরো গল্পটা যেহেতু পাস্টে, পুরো থিমটা হচ্ছে পাস্ট টেন্সের, মূল বিষয়টা তোমাকে সবগুলো পাস্টে দিতে হবে, বাট যখন একটা কি থাকবে, মডাল ভার্ব থাকবে, তখন তোমাকে আবার প্রেজেন্ট রূপে ইউজ করতে হবে, হ্যাঁ? আবার যখন বাকি ভার্ব থাকবে না, একটা ভার্ব বসাতে হবে, যেখানে নাউনের দরকার সেখানে নাউন দিতে হবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখানে যেমন আমাদের একটা নাউন লাগবে, হ্যাঁ? ড্রিমার এত সালে তিনি কি ডিজ অ্যাপিয়ার্ড হয়ে গিয়েছিলেন। তাহলে আই হোপ তোমরা হচ্ছে বুঝতে পারছো, এই ছিল হচ্ছে আমাদের 3 নং প্রশ্নের অ্যান্সারটা। এখন আমরা দেখব যে 4 নংয়ে কি আছে, 5 নংয়ে কি আছে। 4 নংয়ে হচ্ছে তোমাদের একটা কমপ্লিটিং স্টোরি আছে, 5 নংয়ে হচ্ছে তোমাদের একটা ডায়ালগ লিখতে হবে। দেখো, কমপ্লিটিং স্টোরি মেইনলি 2 টাইপের হয়, একটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়েতে, ট্র্যাডিশনাল যে গল্পগুলো আমরা জানি সেগুলো, এগুলোর মধ্যে চেঞ্জ আনার কোনো অপশন নাই, তোমাকে অবশ্যই যেভাবে গল্পগুলো প্রচলিত আছে আমাদের সমাজে বা আমাদের কাছে, ঠিক সেম মেথড বা সেম কাহিনী তোমাকে কী করতে হবে, মেনটেন করে গল্পটা লিখতে হবে। তুমি তোমার মতো শব্দ দিয়ে লিখতে পারো, সেন্টেন্স চেঞ্জ করতে পারো, ওয়ার্ড চেঞ্জ করতে পারো, বাট থিমটাকে তোমাকে কী করা যাবে না, উল্টানো যাবে না। আরেকটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি, কিছু গল্প আছে যে এগুলো প্রচলিত গল্প না, বাট তোমাকে দিয়ে দিবে, তখন হচ্ছে তোমরা তাকে জাজ করবে যে তারা মানে পরীক্ষকরা তোমাকে জাজ করবে যে তুমি কি, মানে কি তুমি সৃজনশীলতা তোমার ভিতরে আছে কিনা, তুমি একটা গল্প দেওয়া আছে সেটাকে তুমি পজিটিভ ওয়েতে নিয়ে শেষ করতে পারো কিনা, এই জিনিসটা তারা কি দেখতে চাবে, রাইট? দেখো এখানে যেটা বলা আছে, নর্মালি এটা হচ্ছে ট্রেডিশনাল গল্প না, এরকম গল্প প্রচলিত না, আমাদের সামনে একটা গল্প কিছুটা স্টার্ট করে তারা দিয়েছে, এবং তোমাকে একটা কী নিতে হবে, দেখো তোমাকে একটা সুইটেবল টাইটেল অবশ্যই তোমাকে একটা চুজ করতে হবে, তার মানে শুরুতে একটা টাইটেল দিতে হবে, দেন হচ্ছে এটাকে তোমার শেষ করতে হবে। তো দেখো আমরা একটু পড়ি কি বলা আছে। One day, a schoolboy named Arif was returning home from school. স্কুল থেকে ফিরছিল। On the way to his home, তার বাড়ির রাস্তার পথে, he saw an old woman who was begging. একটা বৃদ্ধ মহিলা কি করতেছে? ভিক্ষা করছে। He asked, দেখো পুরো গল্পটা কিন্তু পাস্টে আছে, one day, হ্যাঁ, রাইট? তাহলে তোমাকে যেটা তুমি কমপ্লিট করবা, যে ভার্বগুলো নিবা, ভার্বগুলো পাস্টে রাখতে হবে, এটা কিন্তু একটা বড় ব্যাপার-স্যাপার, এই ফ্যাক্টটা তোমাকে মনে রাখতে হবে। দেখো, আরিফ আস্কড দ্য উইমেন হোয়াই শি ওয়াজ বেগিং, কেন সে কি ভিক্ষা করছেন, হ্যাঁ? ইন রিপ্লাই শি টোল্ড হিম দ্যাট, মানে ইন রিপ্লাই বলতে কি, উত্তরে তিনি বলেছেন, কি বলেছেন, এ পর্যন্ত তোমাকে দেওয়া আছে, এখন তুমি তোমার মতো করে শেষ করো। এখন তুমি এটা ধরো পজিটিভ ওয়েতেই শেষ করবা, আমরা জাস্ট বলতে পারি আরিফ তাকে অনেক হেল্প করেছিল, তার বাড়িতে গিয়েছিল, তার সিচুয়েশনটা সে বোঝার চেষ্টা করলো এবং তাকে কি হেল্প করার চেষ্টা করলো তার সাধ্য মতো, রাইট? তো এটাই হতে পারে আমাদের একটা গল্প। তাহলে আমরা জাস্ট বলবো, তাহলে আমরা টাইটেলটা কি নিতে পারি,
এটা তো ধরো অ্যাক্রো, অ্যাথ্রাস্টিক্রো এরকম কোনো আমরা যাই না। এ ফ্রেন্ড ইন নিড, ইজ এ ফ্রেন্ড ইনডিড এরকম কোনো টাইটেল নিতে পারবো না। কারণ ট্র্যাডিশনাল গল্প না। তাহলে আমরা জাস্ট হচ্ছে ইজি একটা পার্ট, ইজি একটা টাইটেল হবে আরিফ অ্যান্ড ওল্ড উইমেন আমরা এটা বলতে পারি। দেখো আরিফ অ্যান্ড দ্য লোনলি উইমেন এটা বলা আছে কি লোনলি, তুমি আরিফ অ্যান্ড ওল্ড উইমেন এটাও দিতে পারো, ঠিক আছে? তুমি তোমার মতো করে একটা টাইটেল দিয়ে দিলাম। তাহলে দেখো আমরা পুরো গল্পটা হচ্ছে শেষ করে দিব এইভাবে যে এই মহিলাকে দেখার পর মহিলা রিপ্লাই দিল যে কেন, কারণ তার বাচ্চা ধরো স্বামী বাচ্চা কেউ নাই, এই জন্য তো পৃথিবীতে তাকে দেখার মতো কেউ নাই, সে একাই আছে। তো তাকে আরিফ তখন কি করলো, তাকে কিছু টাকা দিল, হেল্প করলো, তার কাছে যা ছিল ওইটা দিয়ে তাকে হেল্প করার চেষ্টা করলো। তারপর তার সার্বিক বিষয় বিবেচনা করে তাকে প্রতিদিন কিছু কিছু হেল্প করার চেষ্টা করলো এবং তার জীবনে একটা কি একটু ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করলো যেন সে একটু ভালো থাকতে পারে ইন ফিউচার, রাইট? এটাই হবে আমাদের পুরো গল্প। এখন এটা তুমি কীভাবে লিখবা বলো? এটা ট্র্যাডিশনাল স্টোরি না যে তুমি মুখস্থ করে নিয়ে আসলা। আমাদের মধ্যে অনেকে তো মুখস্থ করে ফেলে যে থ্রাস্টিক রো বা হচ্ছে একটা শিয়াল, এক কানিং ফক্স, রাইট? এরকম পেসেসগুলো দ্য হু ইজ দ্য বেল দ্য ক্যাট, এরকম যে ট্র্যাডিশনাল স্টোরিগুলো আছে এগুলো তো আমরা অনেকে মুখস্থ করে ফেলি। হ্যাঁ, এটা শুধু অনেকেই না, আমিও করতাম যখন তোমাদের ক্লাসে ছিলাম। বাট যখন ইন্টারমিডিয়েটে চলে আসছি বা আমার সৃজনশীল বা আমার বাক্য লিখার একটা ক্যাপাবিলিটি আমার মধ্যে চলে আসতো, তখন আর আমি এগুলো মুখস্থ করতাম না। আমি জাস্ট মূল বিষয়টা মাথায় রাখতাম, দেন আমি আমার মতো করে এক্সপ্লেন করে যেতাম। তো তোমাদের মধ্যে অনেকে এটা পারো, আবার অনেকে মুখস্থ করো। বাট এইটা যখন চলে আসবে, এই টাইপের যখন পেসেজ চলে আসবে, তখন কিন্তু ভাইয়া তোমার মুখস্থ থাকলেও লাভ নাই। কারণ এটা মুখস্থ করার মতো পেসেজ না, বা এটা তোমার হচ্ছে এটা হচ্ছে নিজের থেকে চিন্তা করে লিখতে হবে। তাহলে তুমি জাস্ট বলে দিবা যে আরিফ কী করতেছে, আস্তে আস্তে একটা পজিটিভ দিকে তুমি এটা এক্সপ্লেন করে একটা কনক্লুশন ড্র করে দিবা, রাইট? তো তুমি দেখো ঘুরে ফিরে এইদিকে তুমি জাস্ট হচ্ছে তাকে দিল যে তাকে অনেক হেল্প করলো আমরা বলতে পারি। পরে দেখো শেষ মুহূর্তে আমরা যদি এইভাবে বলতে পারি যে অ্যান্ড ইন দ্য কোয়াইট মোমেন্ট দ্য শেয়ার্ড টুগেদার, তারা কি কিছু কি শান্ত সময় তারা একসাথে শেয়ার করলো। আই লার্নড অ্যাভেলেবল লেসন দ্যাট ট্রু ওয়েলথ লাইজ নট ইন মেন্টাল প্রসেশন বাট ইন দ্য কাইন্ডনেস উই শো টু আদার্স ইন দেয়ার টাইম অফ নিড। মানে শান্তিটা আসলে কি সম্পদের পাহাড়ের উপর না, মানে সম্পদের পর সম্পদ গড়ার মতো না। শান্তিটা ওখানেই লুকায়িত কারো প্রয়োজনে যখন আমি কি করতে পারবো, হেল্প করতে পারবো। আমার কাছে টাকা আছে বাট এটা কোনো কাজ না, ইউজলেস পড়ে আছে। এটার মধ্যে কি একটা মেন্টাল যে মানে যে মেন্টাল যে একটা স্ট্যাবিলিটি বা মেন্টাল পিস এগুলো আসে না, রাইট? এটা হচ্ছে মূল গল্প। তো মানে শেষ করে দিয়েছে। এখন দেখো আমরা একটু দেখি কোয়েশ্চেন 5-এ আমরা দেখি, দেখো কি বলা আছে। বলতেছে সাপোজ, বলতেছে এখন মনে করার কথা বলতেছে। ইউ আর হচ্ছে তুমি হচ্ছে হয় নাদিম, ছেলে হলে নাদিম, যদি মেয়ে হও তাহলে তোমাকে নাদিয়া লিখতে হবে। ইউ হ্যাভ এ ফ্রেন্ড নেম ফাহিম অর ফাহিমা। তুমি যদি নাদিম চুজ করো অবশ্যই ফাহিম দিয়ে শেষ করতে হবে, আর যদি নাদিয়া চুজ করো তোমাকে ফাহিমা দিতে হবে। হু ডাজ নট রিড নিউজ পেপার, যে কি করে না নিউজ পেপার কি পড়ে না। রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এটা তো বলার কিছু নাই। দেখো তুমি এবং তোমার বন্ধু কখনোই নিউজ পেপার পড়ে না, তুমি কি জাস্ট বলবা যে নিউজ পেপার পড়ার ইম্পর্টেন্সটা কি। তো তুমি জাস্ট শুরু করবা প্রথমেই নাদিম, হ্যালো। আমরা তো জানি আমাদের প্রথমে গ্রিটিংস দিয়ে শুরু করতে হবে, হ্যালো, হাই, হ্যালো, গুড মর্নিং অথবা আসসালামু আলাইকুম, তুমি যেটা দিয়ে অভ্যস্ত সেটা দিয়ে দিলা। তারপর হচ্ছে সেও বলবে যে গুড মর্নিং, পরে বলে যে কেমন আছো, হাউ অ্যাবাউট ইউ বা হাউ আর ইউ। সে বলবে যে আই এম ফাইন অ্যান্ড ইউ, তোমার কী অবস্থা, হ্যাঁ। তখন সেও বলে যে আমিও ভালো আছি। তুমি জাস্ট একটু প্রশ্ন করলা। প্রথম প্রশ্নটা এমন হতে পারে, তুমি কি রেগুলারলি নিউজ পেপার পড়ো, ডিউ রিড নিউজ পেপার রেগুলারলি। যেহেতু আমাদের এখানেই বলা আছে, প্রশ্নে একটা ডিরেকশন দেওয়া আছে তোমার বন্ধু পড়ে না, তাহলে সে কী করবে, উত্তরে দেবেন যে নো আই ডু নট রিড নিউজ পেপার রেগুলারলি, এরকম দিবে। তখন তুমি কী করবা, তুমি জাস্ট বলো যে কেন, নিউজ পেপার তো একটা ভালো জিনিস, পড়বা, কারণ এটা হচ্ছে স্টোর হাউস অফ নলেজ। ধরো আমরা হচ্ছে রানিং যেই বা বিষয়গুলো বা ঘটমান বিষয়গুলো পৃথিবীতে ঘটছে বা বাংলাদেশে ঘটছে, এই সম্পর্কে আমরা ওয়াকিবহাল থাকতে পারি নিউজ পেপারের মাধ্যমে, রাইট? এই সমস্ত ব্যাপার-স্যাপার, হ্যাঁ? সে হয়তোবা বলতে পারবে যে, "কেন নিউজ পেপার কেন পড়তে হবে? এগুলো তো আমরা হচ্ছে মোবাইলের মাধ্যমে বা টিভি দেখে নিতে পারি।" তখন তুমি বলবা যে, "হ্যাঁ, বাট নিউজ পেপার পড়াটা তোমার জন্য আরেকটা বেনিফিট আছে। সেটা হচ্ছে তোমাকে কি করতে হবে, নতুন, নতুন শব্দ তুমি জানতে পারবা, আ বা পেসেজ লেখার যে একটা ভঙ্গি, কিভাবে ভালো করে পেসেজ লিখতে হয় সেটাও তুমি জানতে পারবা। মানে আদার্স অনেক বেনিফিটস তুমি এখান থেকে পাবা, রাইট?" তো হচ্ছে একের ভিতর অনেক এরকম একটা বিষয় শো করবা। তো মনে রাখার চেষ্টা করবা যে এটা যেন একক একটা ডায়ালগ না হয় যে একজন খালি বলল আরেকজন খালি অ্যান্সার দিল না।
সেও কিছু তোমার যে বন্ধু নিউজ পেপার পড়ে না তারও কিছু পার্ট রাখবা যেন সেও একটু কি বলতে পারে। হ্যাঁ, সেও কিছু বলবে, তুমিও কিছু বলবা, সেও কিছু বলবে। বাট এই বিষয়টা খেয়াল রাখতে হবে তোমার বন্ধু কিন্তু নিউজ পেপার পড়তেছে না। সো সে তোমাকে কখনো উপদেশ দিবে না যে নিউজ পেপার পড়ো, নিউজ পেপার পড়ো। তোমাকে উপদেশ দিয়ে তাকে কি করতে হবে? তাকে কি মোটিভেট করতে হবে যে না নিউজ পেপারের দিকে পড়ো, টিভি দেখার থেকে নিউজ পেপার বেটার, ফেসবুকে খবর দেখার থেকে নিউজ পেপার বেটার, ইউটিউবে খবর দেখার থেকে নিউজ পেপারটা বেটার। কতভাবে বেটার? ওই ধরো ওইভাবে চোখের ক্ষতি হয়, হেলথ ইস্যুস থাকে, রাইট? এই সমস্ত ব্যাপার-স্যাপার দেখে, দেখে তাকে মোটিভেটেড করে নিয়ে আসবা। ওকে? তো এইটা ছিল হচ্ছে আমাদের সেট A এর পুরো একটা সলিউশন। আই গেস তোমরা এটা বুঝতে পারতেছো। এখন হচ্ছে আমরা সেট B তে যাবো, ঠিক আছে? এখন হচ্ছে আমরা সেট B নিয়ে কথা বলবো। দেখো সেম কোয়েশ্চেন প্যাটার্ন। প্রথমে হচ্ছে এমসিকিউ থাকবে, তারপর ৫ টা হচ্ছে শর্ট কোয়েশ্চেন, তারপর হচ্ছে একটা তোমাদের উইদাউট ক্লু দিয়ে একটা হচ্ছে শূন্যস্থান দেওয়া থাকবে ৪-৫ টা, সেখানে তোমার হচ্ছে সুইটেবল ওয়ার্ডগুলো তোমাকে বসাতে হবে। দেন হচ্ছে একটা কমপ্লিটিং স্টোরি অ্যান্ড ফাইনাল ওয়ান ইজ ডায়লগ। ওকে, তাহলে চলো প্রথম যে তোমাদের এখানে পেসেজটা দেওয়া আছে সেটা হচ্ছে নর্মালি হচ্ছে ট্রেডিশনাল চাইল্ডহুড যে পাস টাইমগুলো আছে, যে নর্মালি ট্রেডিশনালি আমাদের দেশে যে পাস টাইমগুলো আমরা মানে অবসর সময় করি, বাচ্চারা যারা করতো বা আমরা করে আসতাম, যে দৌড়াদৌড়ি, গুল্লাছুট খেলা, এই সেই করা, পোলাপানের সাথে আড্ডা দেওয়া, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, দৌড়ঝাঁপ করা, মাঠে ঘাটে দৌড়ানো, ফল পাড়া, এই সেই করা, নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটা, অনেক 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 আছে। বিশেষ করে যারা হচ্ছে গ্রামে থাকে তারা এই সমস্ত ব্যাপার-স্যাপার খুব ভালোভাবে এক্সপেরিয়েন্স করতে পারে। বাট শহরের ছেলেপেলে একটু কম। তারা হয়তো বা এত যোগ থাকে না বাহিরে যাওয়ার, বা প্যারেন্টসও তাদেরকে অ্যালাউ করে না। তো এটা একটা সার্ভের মাধ্যমে দেখানো হয়েছিল, যে সার্ভেটা হচ্ছে যে অর্গানাইজেশনটা সার্ভে করেছিল তার নাম হচ্ছে RSPB। আর দেখো রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস, এরকম একটা সংস্থা। তার মাধ্যমে সার্ভেটা হয়েছিল এবং তারা দেখিয়েছে যে যারা বৃদ্ধ আছে তাদের চাইল্ডহুড পাস টাইমটা ছিল অনেক ভেরিয়েন্ট, তারা অনেক অনেক কাজ করেছে। বাট তুলনামূলক এখনকার যে বাচ্চারা আছে তাদের চাইল্ডহুড পাস টাইমটা তেমন কিছু নাই। তারা জাস্ট হচ্ছে মোবাইলে ধরো গেমস খেলে, চার দেওয়ালের ভিতরে বন্দি থাকতে পছন্দ করে এবং তারা লোনলি লাইফগুলো তারা মানে হচ্ছে পাস করে। যেমন একটা ছেলে যদি ছোটো থেকেই মানুষের সাথে থেকে অভ্যস্ত থাকে, তার হচ্ছে ফ্রেন্ড সার্কেল অনেক বড় থাকে, তাহলে সে নর্মালি একটু সোশ্যালাইজ বেশি হবে। আর এখনকার বাচ্চারা তো মোবাইল দিলে নিজেরাই যে মোবাইল গেমিংগুলো আছে বা কম্পিউটার অনলাইন গেমিংয়ে তারা মগ্ন থাকে। এই সমস্ত ব্যাপার-স্যাপার এখানে বলা আছে যে কত থেকে কত বছর পর্যন্ত তারা হচ্ছে কী, কী এক্সপেরিয়েন্স করেছে এবং কেন করতেছে না। ন্যাচার একটা ডেফিসিট একটা টার্ম এখানে আছে, যে প্রকৃতি থেকে যে আমরা আলাদা হয়ে যাচ্ছি। যে আগে তো একটা প্রকৃতির সান্নিধ্যে বাচ্চারা থাকতো বা মানুষ থাকার চেষ্টা করতো, কিন্তু এখন আস্তে আস্তে আমরা আর্টিফিশিয়াল যে ব্যাপার-স্যাপার আছে এই দিকের প্রতি আমরা কি ঝোঁক আমাদের বেশি হচ্ছে। সো এর কারণে আমাদের যে হেলথ ইস্যুসগুলো হচ্ছে, এই সমস্ত ব্যাপার-স্যাপারও এখানে হাইলাইটস করা আছে। তো তোমাদের কাজ কি প্রথমেই এত বড় পেসেজ না পড়ে, আই সাজেস্ট দ্যাট তোমরা হচ্ছে প্রথমে এমসিকিউগুলো পড়বা, কী, কী বলা আছে পয়েন্টগুলো মাথায় ক্যাচ করার চেষ্টা করবা। দেন হচ্ছে পুরো পেসেজে মুভ করবা এবং পেসেজ থেকে ওই পার্টিকুলার পার্টগুলো দেখবা যে কোথায় কোথায় বলা আছে এবং কোনটা তোমার রাইট হতে পারে, ওইটা জাস্ট পিক করে নিবা। সরাসরি তো ২-১টা দেওয়া থাকবে, বাট ৩-৪টা বা ৩টা বা ২টার কি সরাসরি দেওয়া থাকবে না, সিনোনিম দেওয়া থাকবে, অ্যান্টোনিম দেওয়া থাকবে, তোমার একটু খুঁজে নিতে হবে, রাইট? দেখো প্রথম এমসিকিউ আমরা বের করি, হোয়াট কাইন্ড অফ অর্গানাইজেশন ইজ আরএসপিবি? আরএসপিবি এটা কোন ধরনের অর্গানাইজেশন? এটা কি বেনিভোলেন্ট? বেনিভোলেন্ট মানে একটা নতুন শব্দ তোমাদের কাছে হতে পারে। এটা কি মানে বেনিভোলেন্ট মানে হচ্ছে পরোপকারী? এটা কি অন্যের উপকার করার জন্য? প্রফিটেবল এটা কি লাভজনক? মানে ধরো লাভজনক মিনস হোয়াট? মানে আমি টাকা দিলাম, ইনভেস্ট করলাম, আবার দেন হচ্ছে আমি এখান থেকে একটা লাভ নিয়ে আসলাম। ১০ টাকা ইনভেস্ট করে ২০ টাকা আর্ন করলাম, এমন কিনা? কমার্শিয়াল এটা কি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান কিনা? অ্যান্ড ফিনান্সিয়াল, এই কমার্শিয়াল ফিনান্সিয়াল সেম মিনিং দিচ্ছে আমাদেরকে। সো আমরা হচ্ছে দেখি আরএসপিবিটা কি, শুরুতেই বলা আছে দেখো, যদি তুমি এখানে তাকাও আরএসপিবি সম্পর্কে বলা আছে ইটস এ, দেখো কি বলা আছে, ইটস এ চ্যারিটেবল অর্গানাইজেশন, রেজিস্টার্ড ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস এই দুই দেশের মধ্যে কি এটা রেজিস্টার করা হয়েছে। তখন আমরা দেখতে পেলাম যে চ্যারিটেবল মানে কি? চ্যারিটেবল মিনস হচ্ছে কাউকে কি চ্যারিট করা, মানে হচ্ছে উপকার করা, রাইট? এমন একটা মিনিং দিচ্ছে। আমরা দেখো এই চ্যারিটেবল শব্দের সাথে সবচেয়ে বেশি সুইটেবল হচ্ছে বেনিভোলেন্ট, মানে উপকারী, পরোপকারী। আমরা অন্যের উপকার করে তারা, হ্যাঁ, এখানে থেকে তারা কোনো প্রফিটও গেইন করে না, তারা হচ্ছে
একটা কমার্শিয়াল কোনো অর্গানাইজেশন না যে তারা হচ্ছে ধরো প্রোডাক্ট বানাবে এবং এটা সেল করবে দেন হচ্ছে তারা আর্ন করবে, এমন কোনো কিছু প্রসেস এখানে নাই, রাইট? তাহলে বেনিভোলেন্ট হবে আমাদের সবচেয়ে সুইটেবল অপশন। পরে দেখো ট্র্যাডিশনাল চাইল্ডহুড পাস টাইমস আর, ট্র্যাডিশনাল চাইল্ডহুড পাস টাইমসগুলো কী হচ্ছে এখন, যে আমাদের যে গতানুগতিক যে পাস টাইমগুলো আছে এগুলো কি এখন বাড়তেছে না কমতেছে? এতে কমন সেন্স থেকে আমরা বলতে পারি, তারপর আমরা একটু দেখবো যে পেসিসে কী বলা আছে। দেখো তুমি যদি এটা পড়ো ভালো করে তাহলে একটা পার্টে তুমি গিয়ে দেখতে পাবা যে দেখো আমরা একটু জাস্ট একটু একটু খোঁজার চেষ্টা করছি কোথায় এটার কথা বলা আছে। আমরা একটু প্রথম থেকে দেখি। এই যে দেখো প্রথম লাইন, দ্য ভেরি ফার্স্ট লাইনে এটা বলা আছে যে ট্রেডিশনাল চাইল্ডহুড পাস টাইমস অফ ক্লাইম্বিং ট্রিজ, মানে গাছে গাছে ওঠা। তোমরা তো এখনো গাছে ওঠা বুঝোই না যে গাছে কীভাবে উঠতে হয়, জানোও না, রাইট? কিন্তু গ্রামের ছেলেমেয়েরা কিন্তু এটা ভালো পারে। দেখো ক্লাইম্বিং ট্রিজ অ্যান্ড প্লেইং কঙ্কার্স, হ্যাঁ, আর ইন ডিক্লাইন। দেখো ইন ডিক্লাইন তো জানো, ইনক্রিজ আর ডিক্রিজ শব্দটার সাথে তোমরা পরিচিত, আর ডিক্রিজের সাথে ডিক্লাইনটা হচ্ছে অ্যালাইন করে। ডিক্লাইন মানে হচ্ছে হ্রাস পাওয়া, তাই এগুলো কি হ্রাস পাচ্ছে, তাহলে দেখো কমে যাচ্ছে। তো দেখো কমে যাচ্ছে কোথায় বলা আছে, বিকামিং মোর পপুলার, এগুলোকে অনেক বেশি জনপ্রিয় হচ্ছে না। দেখো ডিসঅ্যাপিয়ারিং, সরাসরি দেওয়া নাই বাট ডিসঅ্যাপিয়ারিং, এগুলো কি অদৃশ্য হয়ে যাচ্ছে। অদৃশ্য হয়ে যাচ্ছে মানে কি এগুলো কমে যাচ্ছে, এগুলোর আর এখন পোলাপানি এগুলো কেয়ার করে না, এগুলো আর তারা কি করে না, এই কাজগুলো করতেছে না। হ্যাঁ, তো আমরা বুঝতে পারলাম যে আমরা আগেই বলেছি যে সরাসরি ওয়ার্ডগুলো দেওয়া থাকবে না, সিনোনিম, অ্যান্টোনিম অথবা সিমিলার মিনিং প্রোভাইড করে এমন কিছু লাইন বা ওয়ার্ড বা ফ্রেজ দেওয়া থাকবে, তোমাকে বুঝে নিতে হবে। এখন দেখো দ্য ফ্রেজ ইন ডিক্লাইন মিনস, দেখো ইন ডিক্লাইন মানে কি কমে যাওয়া, হ্রাস পাওয়া, ঠিক আছে, বা পরিধি ছোট হয়ে আসা, এরকম একটা মিনিং দেয়। তাহলে এটার অর্থটা কোনটা হবে? দেখো যে ডিকাইং, এটার মানে হচ্ছে কি কমে যাওয়া। দেখো স্পয়লিং তো এটা হবে না, রাইজিং তো হবে না, উইকেনিংও হবে না, সবচেয়ে বেস্ট হচ্ছে ডিকাইং। এটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। তার পরিধি ধরো আগে ছিল যদি 10 জন পোলাপান এই কাজগুলো করতো, এখন 2 জন পোলাপান করতেছে, বাকি 8 জনই এই কাজগুলো করতেছে না। এটাই হচ্ছে কি ইন ডিক্লাইন বোঝায়। তারপর দেখো আমরা ডি নাম্বার দেখি। দুই নাম্বার দেখো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স ইন দ্য পেসেজ মিনস, এই পেসেজে বলা আছে যে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স কি। দেখো আমরা যদি পেসেজটা পড়ি একদম শেষের দিকে এই কথাটা বলা আছে, তুমি যদি পড়ো একটু ভালো করে ফোকাস করো তাহলে এখানে পাবা যে দেখো এখানে মাইক ক্লার্কের কথা বলা আছে। তিনি কি বলতেছেন, চিফ এক্সিকিউটিভ অফ আরএসপিবি, এটা হচ্ছে প্রধান নির্বাহী, তিনি উইল মিট পার্লামেন্ট মেম্বার্স টু আর্জ দ্যাট the government to join other organization to providing children with the first hand experiences। দেখছো এখানে বলা আছে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, তাহলে আমরা একটু যদি যাই, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স তো সরাসরি তুমি পাবা না, এটা হচ্ছে প্রাইমারি যে এক্সপিরিয়েন্স আমাদের আছে না, যে একদম শুরুতে মানে প্রাথমিক যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতাগুলো আছে এইগুলোর কথা বলা হয় যে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে প্রাইমারি এক্সপিরিয়েন্স। ফার্স্ট মানে দেখো প্রথম, প্রাইমারি মানে একদম শুরু, বা যে এটা হচ্ছে ইনিশিয়াল এক্সপিরিয়েন্স, হ্যাঁ, বা রুডিমেন্টারি এক্সপিরিয়েন্স, এরকম মিনিংস দিবে এটা। মানে দেখো হোয়াট মাইক ক্লার্ক উইল আর্জ দ্য গভর্নমেন্ট ইজ, ঠিক আছে, তিনি কি গভর্নমেন্টের কাছে কি আর্জি করেছিলেন, মানে আর্জ করেছিলেন, রাইট? এখন আমরা দেখি তার আর্জটা কি ছিল, যে দেখো এখানে বলা আছে উইল মিট উইথ পার্লামেন্ট মেম্বার্স টু আর্জ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের কাছে তিনি কী করেছিলেন, আর্জ করেছিলেন যেন কি করে, টু জয়েন, কি করতে, টু জয়েন আদার অর্গানাইজেশন ইন প্রোভাইডিং চিলড্রেন, চিলড্রেনদেরকে কি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সগুলো কি প্রোভাইড করার জন্য যেন আরও কি অন্যান্য অর্গানাইজেশনগুলোর সাথে তারা কি কোলাবোরেট করতে পারে, এটা কি তিনি বলেছিলেন, রাইট? তাহলে আমাদের দেখতে হবে এটা কোথায় বলা আছে এমন। দেখো তাহলে আমরা একটু দেখি, এই যে তাহলে দেখো এটা ডেফিনেটলি ডির সাথে অ্যালাইন করতেছে, টু ওয়ার্ক উইথ আদার অর্গানাইজেশন ফর প্রোভাইডিং চিলড্রেন উইথ দ্য ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স উইথ ন্যাচারাল এনভায়রনমেন্ট। দেখো এটা একদম সরাসরি লাইন তুলে দিয়েছে। সো এইখানে এইটা যদি তোমার ভুল হয় তার মানে এটা মানা যাবে না, যদি এইটা তোমার ভুল হয়। এইগুলো তোমার এনশিওর করতে হবে যেগুলো সরাসরি দেওয়া আছে এগুলো যেন তোমার ভুল না হয়, ঠিক আছে? তাহলে তোমার কি প্লাস পাওয়ার যে একটা পসিবিলিটি এটা তোমার অনেক বেড়ে যাবে, রাইট? দেখো হোয়াট ব্রিংস অ্যাবাউট নেগেটিভ কনসিকোয়েন্সেস ফর চিলড্রেন, কোন জিনিসটা বাচ্চাদেরকে কি নেগেটিভ কনসিকোয়েন্সগুলো
তাদেরকে এনে দেয় বা তার কিসের জন্য তারা নেগেটিভ কনসিকোয়েন্সগুলো বা নেতিবাচক যে প্রভাবগুলো তারা কি মুখোমুখি হয় কোনটার জন্য আমরা একটু দেখি প্যাসেজটা যদি তুমি যখন পড়বা তুমি এক জায়গায় পাবা যে ন্যাচারাল বা ন্যাচার ডেফিসিট এরকম একটা টার্ম তুমি নতুন একটা টার্মের সাথে পরিচয় হবা এইটার জন্যই হয় এরকম ব্যাপার স্যাপার আমরা একটু দেখি দেখো কোথায় দেওয়া আছে আমরা একটু খুঁজে বের করবো ওকে ওকে দেখুন আমরা এইখানে দেখো ক্লাইম স্টেজ দ্য সার্ভে শোজ দ্য ওকে আমরা জাস্ট হচ্ছে এই প্যারাটা যদি আমরা একটু ভালো করে তাকাই তাহলে তুমি দেখতে পাবো যে ন্যাচার ডেফিসিটের কথা বলা আছে অ্যামাং দেখো দ্য সার্ভে হ্যাজ হাইলাইট দ্য পজিটিভ ইম্প্যাক্ট উইথ দ্য এই যে দেখো এইটা যদি তুমি পড়ো ওয়েলবিং অ্যাট দ্য সেম টাইম এই যে তুমি এই প্যারাটা একটু ভালো করে পড়লে ন্যাচার যে ডেফিসিট কথাটা তুমি পাবা দেখো দ্য সার্ভে হাইলাইটেড দেখো হাইলাইটেড হ্যাজ হাইলাইটেড দ্য পজিটিভ ইম্প্যাক্ট অফ কন্ট্যাক্ট উইথ নেচার অন চাইল্ডস এডুকেশন আমরা এটা দেখবো না আমরা দেখবো অ্যাট দ্য সেম টাইমের থেকে আমরা যদি দেখি তাহলে আমরা পেয়ে যাবো যে অ্যাট দ্য সেম টাইম there has been দেখো ডিক্লাইন ইন দিস অপরচুনিটিস উইথ নেগেটিভ কনসিকুয়েন্সেস আমরা আমাদের লাইনটা অলরেডি পেয়ে গেছি ফর চিলড্রেন ফ্যামিলিজ অ্যান্ড সোসাইটি দেখো এ কন্ডিশন নন এজ এ নেচার ডেফিসিট ডিসঅর্ডার দেখতে পাচ্ছ যে নেচার ডেফিসিট ডিসঅর্ডার এই টার্মের জন্যই কি হচ্ছে আমরা হচ্ছে নেগেটিভ কনসিকোয়েন্সগুলো আমরা ফেস করতেছি আমরা যে প্রকৃতির সাথে মিশছি না এগুলো প্রকৃতি থেকে দূরে সরে এসে আমরা আর্টিফিশিয়াল যে এই অ্যাক্সেসরিজগুলো আছে এগুলোর প্রতি আমরা ঝোঁক আমাদের বেড়ে যাচ্ছে এই জন্যই হচ্ছে আমরা এগুলো ফেস করতেছি সবচেয়ে বেশি তাহলে আমরা কোথায় অ্যান্সারটা পাবো তাহলে দেখো ন্যাচারাল বা নেচার ডেফিসিট নাম্বার অ্যান্সারটা হবে প্লান্টেশন কখনো হবে না প্লেয়িং আউটসাইড গেমস এটাও হবে না প্লেয়িং কান্ট্রিজ গেমস এটাও হবে না ঠিক আছে সরাসরি বলা আছে এটা এখানে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য অথর অফ দিস পেসেজ এই পেসেজের অথরের মানে ইয়েটা কি পারপাসটা কি একটু বোঝার চেষ্টা করো তো তার পারপাসটা কি হতে পারে তুমি জাস্ট একটু চিন্তা করো টু শো দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ দ্য এক্সপিরিয়েন্স অফ ন্যাচারাল চিলড্রেন না এইটা তো অবশ্যই না আমরা কি করতেছে নেচার ডেফিসিট ডিসঅর্ডারটা কি করতেছে এটা হাইলাইট করতেছে তাহলে আমরা কি কোথায় পাবো পুরো গল্পটা যদি তুমি পড়ো তাহলে দেখতে পাবো যে নেচার থেকে দূরে সরে আসার জন্য বা আমাদের যে প্রকৃতি থেকে দূরে আসার জন্য আমাদের কি কি মানে প্রবলেমগুলো বা চ্যালেঞ্জগুলো আমাদের ফেস করা হচ্ছে এইগুলো হচ্ছে মূল বিষয় এখানে তাহলে আমরা জাস্ট বলবো যে টু হাইলাইট দ্য নেচার ডেফিসিট ডিসঅর্ডার এটা একটা টার্ম নতুন একটা টার্ম হ্যাঁ এটা হয়তো বা আপকামিং যে বাচ্চাগুলো বা বর্তমান যে বাচ্চাগুলো তারা এগুলো সবচেয়ে বেশি ফেস করবে কারণ তারা তো এক হচ্ছে মাঠে খেলতে যায় না নদীতে সাঁতার কাটে না পুকুরে সাঁতার কাটে না বন্ধু বান্ধবের সাথে বিকালে খেলতে বের হয় না তাদের একটাই কাজ মোবাইল দাও গেমস খেলবে ঘুমিয়ে যাবে আবার রুমের বাহিরেও তারা যেতে চায় না ইভেন হচ্ছে আমাদের যে প্যারেন্টসগুলো আছে তারাও কেমন জানি হয়ে যাচ্ছে তারাও বাচ্চাদেরকে অ্যালাউ করে না বন্ধুদের সাথে মিশতে বা তাদেরকে বাহিরে যেতে এইরকম মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে হ্যাঁ সবাইকে অনেকটা ব্রড মাইন্ডসেট নিয়ে কাজ করতে হবে এবং বাচ্চাদেরকে অনেক বেশি মানুষের সাথে যেন মিশতে পারে বা সোশ্যালাইজের যে একটা ব্যাপার স্যাপার আছে এই কারণে কিন্তু বাচ্চারা একসময় কী হয়ে যায় ইন্ট্রোভার্ট হয়ে যায় একটা সময় সে কী করতে পারে মানুষের সাথে ইজিলি মিশতে পারে না ফলে সে তার জীবনে অনেক অনেক ঝামেলা হয় এটা হয়তো বা এখন আমরা ফেস করি না বাট ইন ফিউচার যখন তুমি ইউনিভার্সিটি লেভেলে চলে আসবা বা তুমি তোমার কর্পোরেট লেভেলে যাবা তখন বুঝতে পারবা যে মানুষের সাথে সোশ্যালাইজ ব্যাপার স্যাপারটা কত ইম্পর্টেন্ট ওকে এই সমস্ত কথাবার্তা আমরা বাদ দিই আমাদের এমসিকিউ অলরেডি হয়ে গেছে এখন চলো আমরা হচ্ছে কোয়েশ্চেন নং 2 তে চলে যাব কি বলা আছে প্রশ্ন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য চ্যারিটেবল অর্গানাইজেশন মেনশনড ইন দ্য প্যাসেজ একদম দেখো একটা ইজি প্রশ্ন এটা যদি অ্যান্সার না করতে পারো তাহলে তোমার পড়াশোনা করার কোনো অপশন মানে কোনো পয়েন্টই নাই রাইট দেখো একদম শুরুতেই বলা আছে অর্গানাইজেশনের নামটা দেখো একদম ইজিলি একদম কোথায় বলা আছে দেখো কি বলা আছে দেখো অ্যাজ সার্ভে বাই দ্য আরএসপিবি তাহলে কি আরএসপিবি একটা সংগঠন তাহলে আমাদের এই সংগঠনের নামটাই চাইছে তাহলে আমরা জাস্ট বলে দিব হোয়াট ইজ দ্য তাহলে আমরা জাস্ট বলে দিব the name of charitable organization mentioned in the passage is Royal Society for the
প্রোটেকশন অফ বার্ডস, ঠিক আছে, আরএসপিবি। হ্যাঁ, আরএসপিবি তুমি বলবা, তারপর এটা বট ফর্মটা, হ্যাঁ, এলাবোরেট ফর্মটা তুমি জাস্ট একটু লিখে দিবা, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। প্রথম লাইনে প্রথম অ্যান্সার দেওয়া আছে। হোয়াট আর দ্য কজেস অফ ডিক্রিজ ইন ট্রেডিশনাল চাইল্ডহুড পাস টাইম? দেখো, ট্রেডিশনাল চাইল্ডহুড পাস টাইমগুলো যে ডিক্রিজ হচ্ছে, এগুলো যে কমে যাচ্ছে, বা এগুলো যে পোলাপান এখন এগুলো পারফর্ম করতেছে না, এই কাজগুলো করতেছে না, কিসের জন্য? কিসের জন্য? দেখো, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতি ঝুঁক হচ্ছে, মোবাইলের প্রতি, অনলাইনের প্রতি তারা বেশি ঝুঁকে যাচ্ছে, এগুলো হচ্ছে মেইন কারণ। তো তুমি অ্যান্সারটা কীভাবে দিবা? দেখো, এখানে অনেক কারণ আছে, এইভাবে তারা আনসার করছে। দেয়ার আর মেনি কজেস অফ ডিক্রিজ ইন ট্রেডিশনাল চাইল্ডহুড পাস টাইম। দেখো, কমপ্লিকেটেড সোশ্যাল সিস্টেম, এখন সোশ্যাল সিস্টেমটা কি কমপ্লিকেটেড হয়ে গেছে। আগে একটা সময় ছিল, এখন এমনও হয়, ধর একটা ছেলে মাঠে গেল খেলতে, তাকে কেউ অনেকে কিডন্যাপ করে চলে নিয়ে যাচ্ছে। সো এটা বাবা মার এই জন্য অ্যালাউ করে না, একটা কমপ্লিকেটেড সোশ্যাল সিস্টেমে আমরা পড়ে যাচ্ছি। পোভার্টি, অনেক বাচ্চারা কি খেলার বয়সে তাদের কী করতে হয়, কাজ করতে হয়, কারণ তাদের টাকার খুব সংকট থাকে ফ্যামিলিতে। দেখো, গ্রোয়িং আরবানাইজেশন, মানে শহরায়নের হওয়ার জন্য অনেক বাচ্চারা খেলাধুলা করতে পারতেছে না, ফাঁকা জায়গা পাচ্ছে না। দেখো, মেকানাইজড সিভিলাইজেশন ইট ইস আর দেখো রেসপন্সিবল ফর দিস ডিক্রিজ। তো বুঝতেই পারতেছো, ঠিক আছে। তারপর দেখো কি বলতেছে প্রশ্নটা। অলরেডি আমাদের বি ডান, এখন আমরা সিতে মুভ করব। হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ দ্য সার্ভে অন চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস? আউটডোর এক্সপিরিয়েন্সের যে মানে মোট কথা হচ্ছে সার্ভেটার রেজাল্টটা কি। এখন আমার সার্ভের রেজাল্টটার জন্য আমাদের পেসেজে যেতে হবে। দেখো, পেসেজের সেকেন্ড প্যারাতে অলরেডি এটা বলা আছে যে দেখো, দ্য সার্ভে শোজ দ্যাট, আমরা যদি এখান থেকে একটু ফোকাস করি, দ্য সার্ভে শোজ দ্যাট দ্য পিপল আন্ডার 34 recall far fewer such childhood outdoor experiences than people over 55 according to the survey by RSPB। 55 বছর বয়সী যে যারা আছে তাদের থেকে যাদের বয়স হচ্ছে 34, তাদের 34-এর নিচে, তারা কি খুব কম মনে করতে পারে। কারণ আমাদের যে ওল্ড সিটিজেন, মানে আমরা কি বলবো, যে আমাদের যে বৃদ্ধ মানুষরা আছেন বা আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষগুলো আছেন, তারা কি করতে পারেন, বেশি মনে করতে পারেন ছোটদের তুলনায়। এটাই হচ্ছে আমাদের সার্ভে। সো আমাদের অ্যান্সারটা তাহলে আমরা জাস্ট এটাই লিখে দিব। দেখো, তো আমরা অ্যান্সার যেটা পেয়েছি সেটাই লিখবো। দ্য সার্ভে অন চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস শোজ দ্যাট ইয়ঙ্গার পিপল হ্যাভ ফিউয়ার চাইল্ডহুড কি হচ্ছে আউটডোর কি এক্সপিরিয়েন্সেস দেন দ্য ওল্ডার ওয়ান্স। হ্যাঁ, যে বৃদ্ধদের থেকে বাচ্চাদেরকে, আমাদের ইয়ং জেনারেশন যারা আছে তাদেরকে কম আছে এক্সপিরিয়েন্স, আর আমাদের যে বৃদ্ধ যে মানুষগুলো আছে বা বয়োজ্যেষ্ঠ মানুষগুলো আছে তাদের এক্সপিরিয়েন্সটা বেশি আউটডোরের ক্ষেত্রে। হ্যাঁ, কারণ তারা অনেক বেশি ঘুরে ফিরতেন, খোলা মাঠে তারা খেলাধুলা করতেন, রাইট। এখন দেখো, আমরা পরেরটাতে চলে যাব। অলরেডি আমাদের সি ডান, এখন আমরা ডিতে মুভ করব। হোয়াট ডাজ মাইক ক্লার্ক ওয়ান্ট টু মিট পার্লামেন্ট মেম্বার্স? সরি, হোয়াট না, হোয়াই ডাজ, কেন মাইক ক্লার্ক গিয়েছিলেন? তো এটা একদম পেসেজে বলা আছে, তুমি পেসেজটা যদি ফোকাস করো আমরা এখানে পাবো যে মাইক ক্লার্কের কথা। দেখো, মাইক ক্লার্ক, চিফ এক্সিকিউটিভ অফ আরএসপিবি, উইল মিট দ্য পার্লামেন্ট মেম্বার্স, এই যে এখানে দেখো, টু আর্জ গভর্নমেন্ট টু জয়েন আদার অর্গানাইজেশন টু প্রোভাইডিং চিলড্রেন উইথ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সেস। দেখো, এটা অলরেডি তুমি একটা এমসিকিউতে অ্যান্সার করেছো। সেম প্রশ্নটা হচ্ছে তোমাকে এখন প্রশ্নে দিয়ে দিয়েছে। সো তুমি যদি এমসিকিউর জন্য অ্যান্সারটা খুঁজে বের করতে পারো, প্রশ্নের জন্য খুঁজে বের করতে পারবা। হ্যাঁ, দুইটা সেম অ্যান্সার হবে। তো দেখো, আমরা কি বলবো, মাইক ক্লার্ক, দেখো কার্কি, হ্যাঁ উচ্চারণটা কার্কি হবে, ক্লার্কি, আর এই উচ্চারণটা হয়ও না মাঝে মধ্যে, ক্লার্কও আমরা রাখতে পারি। ওয়ান্টস টু মিট পার্লামেন্ট মেম্বার্স টু আর্জ দেম টু টেক স্টেপস সো দ্যাট গভর্নমেন্ট জয়েন্স আদার অর্গানাইজেশন প্রোভাইডিং চিলড্রেন উইথ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সেস। দেখো, একদম সরাসরি যেভাবে আছে আমরা সেভাবেই লিখে দিয়েছি। তুমি যদি সরাসরি লাইনটা ওইখান থেকে তুমি পিক করো, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখো, আমরা একটু দেখি, ডু ইউ সাপোর্ট দ্য আইডিয়া দ্যাট কন্ট্যাক্ট উইথ নেচার and learning outside the classroom have many positive impacts on children? Why and why not? Explain 2 or 3 sentences. দেখো, তুমি কি এই স্টেটমেন্টটা কি বিলিভ করো কি না, বা তুমি এটার সাথে এগ্রি করো কি না? নেচারের সাথে যখন আমরা থাকবো বা বাচ্চারা থাকবে, তারা অনেক বেশি বেনিফিট পাবে, রাইট? তো এটা তো অবশ্যই আমরা এটা এগ্রি করি। তো কারণ হচ্ছে নেচারের সাথে থাকলে কি আমরা নতুন কিছু শিখতে পারি, আমাদের মানসিক বিকাশটা সবচেয়ে বেশি ভালো হয়। আমরা বলবো যে আই ফুললি সাপোর্ট দ্য আইডিয়া মেনশনড ইন দ্য কোয়েশ্চেন বিকজ দ্য কন্ট্যাক্ট উইথ নেচার মেক্স চিলড্রেন হেলদি। দেখো, কিসের জন্য আমি এখন কারণগুলো বলতেছি। হেলদি করে, লিবারাল অ্যান্ড নলেজেবল, তাই কি স্বাস্থ্যবান, লিবারাল স্বাধীন চেতা এবং নলেজেবল জ্ঞানী করে, অ্যাবাউট মেন্টাল থিংস, অ্যাবাউট ন্যাচারাল থিংস। হ্যাঁ,
Moreover, children playing together freely and contact with nature are likely to be social and wise. খুব সুন্দর কারণ, ঠিক আছে? তুমি তোমার মতো করে লিখে দিবা যে হ্যাঁ আমি সেটা সাপোর্ট করি, নেচারের সাথে থাকলে আমাদের কীগুলো উপকারগুলো হয় এগুলো জাস্ট একটু এক্সপ্লেন করে দিলা। ওকে, তো আমাদের 1, 2 নং অলরেডি ডান। এখন হচ্ছে আমরা 3 নঙে চলে যাব। 3 নঙে হচ্ছে তোমাদের একটা পেসে একটা উইদাউট ক্লোর একটা পেসেজ দেওয়া আছে, এটা আমাদের পূরণ করতে হবে। দেখো, চাইল্ডহুড পাস্ট টাইম প্লেজ এ অলরেডি তোমার এখানে ভার্ব দেওয়া আছে। হ্যাঁ, অলরেডি ভার্ব দেওয়া আছে, এখানে একটা কি দেওয়া আছে, নাউন দেওয়া আছে, রোল দেওয়া আছে। এখন এইখানে তোমার দেওয়া আছে একটা হচ্ছে একটা ডিটারমিনার। তাহলে দেখো আমরা জানি ডিটারমিনার আর নাউন মাঝখানে যদি একটা ফাঁকা জায়গা থাকে সেখানে অবশ্যই কি বসবে, একটা অ্যাজেটিভ বসবে। এখন তোমাকে একটা অ্যাজেটিভ বসাতে হবে, তারপর বুঝতে হবে এখানে এ দেওয়া আছে, তার মানে অ্যাজেটিভের শুরুতে কি থাকবে না, এ এন দি, এই তিনটার একটা বাউল থাকবে না, এ ই আই ও ইউ এরকম। দেখো তুমি এখানে ইম্পর্টেন্ট শব্দটা দিতে পারতা, কিন্তু দেখো ইম্পর্টেন্টের আই দিয়ে শুরু হচ্ছে, তাহলে আমাদের এখানে থাকার কথা ছিল অ্যান, রাইট? যদি অ্যান থাকতো তাহলে অ্যান ইম্পর্টেন্ট অ্যান অ্যাসেনশিয়াল রোল এগুলো তুমি দিতে পারতা। যেহেতু এখানে একটা এ দেওয়া আছে, তোমাকে এটাও চিন্তা করতে হবে। এখন তাহলে তোমাকে কী করতে হবে, একটা অ্যাজেটিভ দিতে হবে, বাট যেটা কি স্টার্ট হবে একটা কি কনসোনেন্ট দিয়ে। তো তুমি চিন্তা করো, আমরা বলতে পারি ক্রুশিয়াল রোল, আমরা বলতে পারি ধরো চাইল্ডহুড পাস্ট টাইম প্লেজ এ ক্রুশিয়াল রোল ইন অ্যাচিভিং সাকসেস ইন ফিউচার লাইফ। তাহলে আমরা জাস্ট ক্রুশিয়াল রোলটা দিতে পারি, একটা কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রুশিয়াল এমন একটা মিনিং দেয়, একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে কোথায়, অ্যাচিভিং সাকসেস ইন ফিউচার লাইফ, মানে ফিউচার জীবনে তুমি যখন সাকসেস হবা সেক্ষেত্রে একটা ক্রুশিয়াল রোল পালন করে। পরে দেখো কি বলতেছে, উই অফেন ডু নট রিয়েলাইজ ইটস সিগনিফিকেন্স। আমরা কি এটা সিগনিফিকেন্সটা সবসময় কি রিয়েলাইজ করি না চাইল্ডহুড পাস্ট টাইমের কথা। হ্যাঁ, যেহেতু এটা সরাসরি আমরা দেখতে পাচ্ছি না। এখন দেখো তোমাকে বুঝতে হবে, দেখো দেওয়া আছে ইট, এখানে কি ইটের পরে ফাঁকা আছে, আমরা জানি ইটের পরে একটা কি ভার্ব দিতে হবে, যেহেতু পরে ভার্ব নাই, আওয়ার মাইন্ড, এটা আমাদের মনকে কি করে, দেখো এই যে পাস টাইমগুলো আছে আমার মনদেরকে কি করে অনেক বেশি বাড়িয়ে দেয়, মনের পরিসরটা কি বৃদ্ধি করে, রাইট? এমন একটা ভার্ব দিতে হবে। তাহলে আমরা কি দিতে পারি, বর্ডেন্স দিতে পারি, অথবা ওয়াইডস, হ্যাঁ ওয়াইডেন্স দিতে পারি, হ্যাঁ রাইট। তাহলে আমরা ওয়াইডেন্সও দিতে পারি, যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে একটা কি অ্যাড এস বাই এস দিতে হবে। হ্যাঁ, যেহেতু কনসোনেন্ট আমরা এস যোগ করছি, ওয়াইডেন্স বা বর্ডেন্স দুইটা দিতে পারো। আওয়ার মাইন্ড, আমাদের মনকে কী করে সেটা কি অনেক প্রসারিত করে। দেখো হুইচ বিয়ার্স এ পজিটিভ ইম্প্যাক্ট অন দ্য সাবসিকুয়েন্ট লাইফ, পরবর্তী জীবনে এটাকে একটা কী করে পজিটিভ ইম্প্যাক্ট সে ধরে রাখবে। ওকে, তারপর দেখো আমরা কি দেখি, মেনি অফ আস, আমাদের অনেকে থিঙ্ক চাইল্ডহুড পাস টাইম টু বি সিম্পলি এ ড্যাশ অফ টাইম। দেখো এ কিসে, আমাদের অনেকেই মনে করে যে চাইল্ডহুড পাস টাইমটা কি ভালো না। কিছু মানুষ তো অবশ্যই পক্ষে থাকে আর কিছু মানুষের বিপক্ষে থাকে, এটা সব ক্ষেত্রেই। এখন দেখো, এখন এইটা কি কিছু মানুষ কি এটা পক্ষে আছে না বিপক্ষে আছে, এটা বোঝার জন্য তোমার পরবর্তী লাইনটা পড়তে হবে, তাহলে তুমি বুঝতে পারবা। দেখো বলছে ইটস দেখো ইট ইজ কি বলছে, হাউএভার এ রং কনসেপশন, যেহেতু একটা রং কনসেপশনের কথা বলা আছে, যেহেতু এখানে রং কনসেপশন, তাহলে অবশ্যই এর আগের বাক্যে কি দিতে হবে, মানে চাইল্ডহুডটা যে ভালো না এরকম বলতেছে, এরকম একটা কনসেপ্ট আমাদের বিল্ড আপ করা লাগবে বা দাঁড় করানো লাগবে, তারপর আমরা বলে দেবো এটা একটা রং কনসেপ্ট, রাইট? তাহলে আমরা জাস্ট বলে দিব, অনেকেই মনে করে যে চাইল্ডহুড পাস টাইমটা হচ্ছে একটা কি সময়ের অপচয়, রাইট? তাহলে আমরা ওয়েস্ট অফ টাইম আমরা বলতে পারি, ওয়েস্ট অফ টাইম আমরা বলে দিলাম, এবং ইট ইজ হাউএভার রং পারসেপশন বা কনসেপশন। যারা এটা মনে করে যে এটা শুধু সময়ের অপচয়, তাদের কাছে এটা কি হলো, একটা রং কনসেপশন। দেখো দ্য প্রপার ইউজ অফ ফার্স্ট টাইম এনহ্যান্সেস আমার দেখো আমাদের এনহ্যান্সেস কী করে, অ্যারেনা, রাইট? আমাদের যে থিঙ্কিংয়ের একটা হ্যাঁ অ্যারেনা আছে, এটাকে কী করে তারা এনহ্যান্স করে। হুইচ ইন টার্ন যেটা কী করে, উইল, যেটা পরবর্তীতে কী করবে, আমরা যে পাস্ট টাইমটা এখন আমরা খুব ভালো একটা পাস্ট টাইম নিতেছি, এটা কী করবে, উইল গাইড বা উইল লিড দ্য গ্র্যান্ড সাকসেস ইন লাইফ, জীবনে সাকসেস হওয়ার ক্ষেত্রে এটা কী করবে, অনেক বড় একটা ভূমিকা রাখবে, এটা অনেক বেশি পুশ করবে তোমাকে। ঠিক আছে, তাহলে আমরা লিড দিতে পারি অথবা গাইড দিতে পারি। ঠিক আছে, তোমার যেটা খুশি সেটা তুমি দিয়ে দিবা। হ্যাঁ, অ্যান্সারগুলো আমাদের এখানে আছে, একটু দেখে নিও। তারপর তুমি এইগুলো দিতে পারো, অথবা তোমার মাথায় যদি তো রিলেভেন্ট সিনোনিম অন্য অন্য শব্দ আসে ওইগুলো অ্যাকসেপ্টেবল, এইগুলো যে দিতে হবে এটা কিন্তু না। বাক্যের সাথে রিলেভেন্ট বা প্রাসঙ্গিক যে কোনো শব্দ তুমি দিতে পারো, বাট মনে রাখতে হবে
পার্টস অফ স্পিচটা একটু মনে রাখতে হবে, যেখানে বার্ব ওইখানে বার্বই বসাতে হবে, যেখানে নাউন দরকার ওইখানে নাউনই দিতে হবে, উল্টাপাল্টা বসালে হবে না। ওকে, তো এটা ছিল আমাদের সি নাম্বার। এখন দেখো রাইটিং পার্টে আমরা চলে আসছি। আমাদের এই পার্টে হচ্ছে একটা স্টোরি লিখতে হবে এবং স্টোরিতে প্রথমে একটা টাইটেল চুজ করতে হবে, দেন হচ্ছে স্টোরিটা আমাদের কমপ্লিট করতে হবে। এইটাও হচ্ছে একটা কি বলবো অ্যানালিটিক্যাল থিঙ্কিংয়ের স্টোরি। এটা তোমার হচ্ছে না, ট্র্যাডিশনাল স্টোরি না। কি বলা আছে দেখো, One sunny morning, a boy of 11 years old, দেখো tending cattle by the কি করতেছে side of railway line. Suddenly he noticed that the small railway sleeper was about to collapse. তো বুঝতে পারতেছো একটা রেলওয়ের কি কি হয়ে গেল, একটা স্লিপারটা কি কলাপস হয়ে গেল, মানে লাইন বিচ্যুত হয়ে গেল। তো এখন যদি একটা ট্রেন আসে এই লাইন দিয়ে, ট্রেনটা কি হবে, একটা দুর্ঘটনার মুখোমুখি হবে। তাহলে পুরো গল্পটা তুমি বলতে পারো দ্য রেড সিগন্যাল। ঠিক আছে, তো এইটাকে বাঁচানোর জন্য তো স্লিপারটা তো সে ঠিক করতে পারবে না। তো সে কি করতে পারবে, ঠিক যেহেতু করতে পারে না, তার একটাই কাজ আছে, সে যদি একটা রেড ফ্ল্যাগ বা রেড কোনো কিছু সে যদি উপর দিয়ে এভাবে নাড়ায়, আর ওইটা যদি হচ্ছে রেল চালকের চোখে পড়ে তিনি দেখতে পান, তাহলে তিনি কি ট্রেনটা কি করবেন, থামাবেন এবং একটা বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবে এবং যাত্রীরা কি রক্ষা পাবে। তো এইটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তাহলে আমরা দেখতে পাবো যে এই বাচ্চাটা কি হচ্ছিল, এই দেখো 11 ইয়ার 11 বছরের বাচ্চা তেমন বেশি বুঝে না, তার শক্তি বা কতটুকু আছে। আর রেলওয়ে স্লিপার তো ঠিক করার মতো ক্যাপাবিলিটি তার নাই, এটা তো ওই মেকানিকদের কাজ ঠিক করবে। হ্যাঁ, তো সে কী করলো, তাহলে গল্পটা আমরা এইভাবে আগাতে পারি যে তার গায়ে একটা লাল শার্ট ছিল, সে তখন এই কনসেপ্টটা তার জানা ছিল যে লাল কালার দিয়ে যদি আমরা মানে দেখানো হয় তাহলে রেলটা থামে, রাইট। তাহলে সে কী করলো, তার গায়ে থেকে শার্টটা খুললো এবং সে এটা কী করলো, এভাবে নাড়াতে শুরু করলো একটা লাঠিতে ধরে অথবা হাত দিয়ে, তুমি যেটাই বলতে পারো। তারপর এটা কী করলো, রেল চালক এই বিষয়টা দেখলো এবং তিনি বুঝতে পারলেন যে সামথিং রং, এখানে কিছু রং, মানে কিছু একটা হয়েছে, এই জন্য বাচ্চাটা কী করতেছে, আমাকে রেড কাপড় দিয়ে বা লাল কাপড় এভাবে নাড়াচ্ছে। তো গাড়িটা তিনি থামালেন, রেলগাড়ি থামালেন, থামিয়ে যখন এসে জিজ্ঞেস করলেন যে কেন তুমি এটা করেছো, তিনি বললেন যে এখানে যে স্লিপারটা আউট হয়ে গেছে বা এটা লাইনচ্যুত হয়ে গেছে। তো তারা কী করলো, তখন বাচ্চাটাকে ধন্যবাদ দিল এবং সকল ট্রেনের যাত্রীরাও তাকে কি ধন্যবাদ দিল এবং তারই সুনাম ছড়িয়ে গেল। দ্যাট এভাবে তুমি লিখে দিলেই হবে। এখন তোমার হচ্ছে যদি তুমি ট্রান্সলেট করার ক্যাপাবিলিটি থাকে তুমি লিখতে পারবা, আদারওয়াইজ তুমি এটা আনসার করতে পারবে না। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। হ্যাঁ, তো তোমাকে জানতে হবে কীভাবে লিখতে হবে, কারণ এটা তো মুখস্থ করার ব্যাপার না, ট্র্যাডিশনাল স্টোরি না, মুখস্থ আর কয়টাই বা করবা, রাইট। তাহলে এইটাই হচ্ছে, তুমি হচ্ছে কমপ্লিটিং স্টোরিটা এভাবে লিখে দিবা, তুমি পুরো মার্ক পেয়ে যাবা। তারপর হচ্ছে আমাদের কি দেখতে হবে, একটা একটা হচ্ছে আমাদের এখন একটা হচ্ছে তোমার ডায়ালগ, রাইট। দেখো ডায়ালগে কি বলতেছে, সাপোজ ইউ আর তানভীর অর তানিশা, ছেলে হলে অবশ্যই তানভীর, মেয়ে হলে তানিশা। ইউ হ্যাভ এ ফ্রেন্ড নেম হাবিব অর হাবিবা। তুমি যদি তানভীর ক্যারেক্টারটা চুজ করো বা ছেলে হও, অবশ্যই তোমার বন্ধুটা হাবিব হবে, আর তানিশা হলে তোমাকে হাবিবা নিতে হবে। হু ইজ দ্য ফাউন্ড অফ ট্রিজ অ্যান্ড নেচার। দেখো এখন আমাদের মূল কনসেপ্টটা হচ্ছে গাছ এবং প্রকৃতি নিয়ে, রাইট। Now write a dialogue between you and your friend about the importance of tree plantation. দেখো এখন বৃক্ষরোপণ সম্পর্কে তুমি এবং তোমার বন্ধুর মধ্যে একটা কথোপকথন লিখো বা ডায়ালগ লিখো। এটা তো একদম ইজি একটা ব্যাপার ক্লাস 6 থেকে আমরা এগুলো পড়ে আসছি যে বৃক্ষরোপণ ট্রি প্লান্টেশন। ওকে, তো তুমি হচ্ছে প্রথমেই হচ্ছে গ্রিটিংস দিয়ে শুরু করবা, হাই হ্যালো গুড মর্নিং, যেটা তোমার দিয়ে অভ্যস্ত সেটা দিলা। কেমন আছো, সেও বলবে কেমন আছো। তো একজন বন্ধু হয়তো বা জানতে চাইবে যে আমি তো বৃক্ষরোপণ সম্পর্কে জানতে চাচ্ছি বা এটার হচ্ছে পজিটিভ দিকগুলো জানতে চাচ্ছে। সে পজিটিভ দিকগুলো একজন বলল, তারপর বলল যে যদি বৃক্ষরোপণ না করি, পৃথিবীতে যদি মানে গাছের অভাব হয় বা কেটে ফেলা হয় তাহলে কি হবে। দেন সে এটার কনসিকুয়েন্সগুলো বলল যে গ্লোবাল ওয়ার্মিং হবে, তাপ বেড়ে যাবে, এই সমস্ত ব্যাপার-স্যাপার বললা। এবং বৃক্ষরোপণ করলে কী হবে, আমরা অক্সিজেন পাবো, আমাদের ইকোলজিক্যাল যে ব্যালেন্স আছে সেটা মেইনটেইন থাকবে, সেটা বজায় থাকবে, এরকম ব্যাপার-স্যাপার বললা। তো তারা বলল তাহলে তো বৃক্ষরোপণ একটা বিষয়, ভালো বিষয়। তো আমাদেরও উচিত নিজেদের বৃক্ষরোপণ করা এবং অন্যদেরকে কি এনকারেজ করা যে তোমরাও কী করো, বৃক্ষরোপণ করো, রাইট। তো এই সমস্ত ব্যাপার-স্যাপার জানলা। দুজনের মধ্যে একটু কথোপকথন হইলো। দুজনের জন্য যথেষ্ট স্পেস দিবা। এখন একজনকে শুধু কথা বলাইলে আরেকজন যারা ইয়েস, নো, ভেরি গুড এরকম শব্দ না। দুজনেরই কি রাখবা, একটু কি স্পেস রাখবা। একজন বলবে, একটা প্রশ্ন করবে, আরেকজনকে একটু উত্তর দিবে, আরেকজন প্রশ্ন করবে, আরেকজন উত্তর দিবে, এরকম। হ্যাঁ, একজন আরেকজনকে প্রশ্ন ছেড়ে দিবে, থ্রু করবে, আরেকজন অ্যান্সার দিবে, রাইট। তাহলে জাস্ট এইভাবে দিবে এবং শেষে কী করবা, একটা কনক্লুশন ড্র করবা যে অবশ্যই দেখো, yes, public awareness is very important. If everyone plants at least one tree, our country will be greener and safer. ঠিক আছে, দেখো অলরেডি একটা কি হচ্ছে, পাবলিক অ্যাওয়ারনেস তারা ক্রিয়েট করে ফেলছে। অ্যাবসলিউটলি, আই হোপ আওয়ার
combined effort will make positive impact on our environment, right? পরে দেখো, thank you for your sincere concern about tree plantation. পরে বলতেছে যে ওয়েলকাম, I wish your every success in your tree plantation program. ওকে, তো তুমি তো অলরেডি বুঝতেই পারতেছো যে ট্রি প্লান্টেশন তুমি তোমার মতো করে লিখে দাও যে বৃক্ষরোপণ করলে কি হবে না হবে, মুখস্থ করারও কিছু নাই, কারোর কাছ থেকে দেখে লেখারও কিছু নাই, তুমি জাস্ট নিজের মতো করে লিখে দিবা। সো এই ছিল আমাদের হচ্ছে সেট বি এর হচ্ছে অ্যান্সার, একদম হচ্ছে 1 থেকে তোমাদের হচ্ছে 5 পর্যন্ত। এখন হচ্ছে আমরা সেট সি এর অ্যান্সারটা আমরা করার চেষ্টা করব। ওকে, এখন হচ্ছে আমরা সেট সিতে মুভ করব। দেখো, এটা হচ্ছে সেম, হচ্ছে এমসিকিউ আছে, কিছু কোয়েশ্চেন আছে, তারপর হচ্ছে একটা উইদাউট ক্লু, তারপর হচ্ছে একটা কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং স্টোরি অ্যান্ড হচ্ছে ডায়ালগ। দেখো, প্রথম যে স্টোরিটা থেকে তোমরা অ্যান্সার করবা সেটা হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার নিয়ে লেখা আছে। তো তোমরা তো জানো তিনি হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অন্যতম ব্যক্তি হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার। একজন মহিলা হয়েও তার যে অকুতোভয় যে সাহসিকতা তিনি দেখিয়েছিলেন, যে বীরত্ব গাথা, তার যে কাহিনী আছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে, যে তিনি হচ্ছে কোথা থেকে পাশ করেছেন, তার শিক্ষা, এবং তিনি হচ্ছে যে মাস্টারদা সূর্য সেনের সাথে অ্যালাইন হয়ে বা কম্বাইন হয়ে তিনি একটা হচ্ছে ব্রিটিশ বিরোধী কাজগুলো করেছিলেন, এবং অবশেষে তিনি একটা জায়গাতে তিনি অ্যাটাক করেছিলেন 10-12 জন গ্রুপকে লিড করে, বাট সামহাও তিনি কি করতে পারছিলেন না, ওখান থেকে বের হতে পারছিলেন না। তো তিনি যে দেখেন ধরা পড়ে যাবেন, হয়তোবা ব্রিটিশরা তাকে টর্চার করবে এবং তার থেকে অনেক অনেক তথ্য নেওয়ার চেষ্টা করবে, এই জন্য এই ভয়ে তিনি কী করলেন, সুইসাইড করে ফেললেন, যে না আমি আমার জীবন দিয়ে দিব, তারপর কি করব না, কোনো ইনফরমেশন লিক করব না, রাইট? তো এটাতে হচ্ছে পটাশিয়াম সায়ানাইড খেয়ে তিনি কি আত্মহত্যা করেছিলেন। এখন দেখো এই কথাগুলো এখানে বলা আছে, সো আর এইগুলো থেকে হচ্ছে আমাদের অ্যান্সারগুলো খুঁজে বের করতে হবে। তাহলে দেখো, প্রথমে আমরা একটু দেখি প্রথম কি বলতেছে। হি টোক অ্যান ইউনিভার্সিটি ডিগ্রি ইন ফিলোসফি উইথ, দেখো একটা ইউনিভার্সিটি ডিগ্রি নিল ফিলোসফিতে, এখন কি কি নিয়ে, দেখো এটা একদম সরাসরি তোমাদের এখানে মানে প্যাসেজে দেওয়া আছে, তুমি যদি একটু প্যাসেজটা পড়ো এখানে দেখতে পারবে। দেখো, শি গ্র্যাজুয়েটেড ইন ফিলোসফি উইথ, দেখো ডিস্টিংশন, ঠিক আছে, ফ্রম, দেখো বাথি কলেজ ইন কলকাতা। এখন দেখো আমরা দেখি ডিস্টিংশন পেয়ে গেলাম, তাহলে অ্যান্সারে যেখানে ডিস্টিংশন আছে, দেখো অলরেডি ক্রিটিসিজম না, ডিস্ট্রাকশন না, উচ্চারণটা ছিল ডিস্টিংশন। হ্যাঁ, তাহলে তোমার অ্যান্সারটা হবে 4 নাম্বারটা, ডিস্টিংশন। কোথায়? তাহলে ফিলোসফিতে ডিগ্রি নিয়েছিলেন উইথ ডিস্টিংশন। তারপর দেখো, হি টুক কমব্যাট ট্রেনিং উইথ আ ভিউ টু, দেখো কমব্যাট ট্রেনিংগুলো কিসের জন্য নেওয়া হয়? আমরা জানি তিনি হচ্ছে 10-12 জন একটা গ্রুপকে লিড করে তিনি একটা কি মিশনে যাবেন, এবং ওখানে তিনি কি কমব্যাট ট্রেনিং নিয়েছিলেন কিসের জন্য একটু বোঝার চেষ্টা করো। স্ট্রাগলিং এগেনস্ট দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ রুলের এগেনস্টে কী করা, স্ট্রাগল করার জন্য কি সে কী করছিল, এই কমব্যাট ট্রেনিংটা নিয়েছিল। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 2 নাম্বার, ঠিক আছে। ব্রিটিশ কলোনিয়াল রুলদের বিরুদ্ধে কি স্ট্রাগল করবে, এই জন্য কি একটু সেলফ ডিফেন্সের ব্যাপার স্যাপার আছে, রাইট? যে এখানে কীভাবে কী করতে হবে না করতে হবে এগুলো তো জানতে হবে। এখন ধরো আমাকে একটা মিশনে পাঠানো হলো, তার আগাগোড়ি কিছুই জানি না আমি। সো আমি এখানে গিয়ে কী করবো না করবো এই সমস্ত ব্যাপার স্যাপার যেখানে ট্রেনিং দেওয়া হয় সেটা হচ্ছে কাইন্ড অফ কমব্যাট ট্রেনিং। দেখো, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস প্রীতিলতা, দেখো প্রীতিলতাকে সবচেয়ে ভালোভাবে ডেসক্রাইব করা যায় নিচের কোন ওয়ার্ডটা দ্বারা। দেখো, আমরা যদি দেখতে পাই যে তিনি মানে একদম অনেক বেশি দেশপ্রেমিক ছিলেন, এই জন্যই তো তিনি হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলো করেছিলেন, এবং তিনি 2টা স্বপ্ন দেখতেন, যে তার দেশটা একদিন কি হবে, ব্রিটিশ কলোনিয়াল রুলদের থেকে মুক্তি পাবে এবং নিজের স্বাধীন একটা দেশের তিনি স্বাদ পাবেন, রাইট? তাহলে আমরা বলতে পারি যে প্যাট্রিয়টিক, দেখো কার্জিয়াস শব্দটাও যায়, অনেক বেশি তিনি হচ্ছে মানে কি মানে তার মনোবল ছিল, এটাও যায়। ইন্ডাস্ট্রিয়াসটা কাইন্ড অফ এখানে যায় না, বা হোমসিক তো যায় না, এইটা একটু যাই, ঠিক আছে। এইটা হচ্ছে ধরো যদি 25% যায়, বাট এটা যাবে একদম 100%, 100%। প্যাট্রিয়টিক, হ্যাঁ, তিনি কি দেশপ্রেমিক ছিলেন, এই শব্দটা সবচেয়ে ভালোভাবে যাবে তার সাথে। তারপর দেখো আমরা হচ্ছে ডি নাম্বারটা একটু দেখি, ডি নাম্বারে কি বলা আছে। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন হার ড্রিম কাম ট্রু ইন লাইন 14 মিন, দেখো তাহলে 14 নম্বর লাইনে যে তার স্বপ্নটা কি হয়েছে, কেম ট্রু মানে বাস্তবায়িত হয়েছে, এটা কি বোঝানো হয়েছে। তাহলে আমরা একটু 14 নম্বর লাইনে যাই, দেখি এখানে কি বলা আছে। আচ্ছা, আমরা 14 নম্বর লাইন অনুমান করলে আমরা হয়তো বা এইদিকে এখানে পাবো। এখন আচ্ছা দেখো, কাম ট্রু, আমরা
এইখানে আমরা পাবো যে 14 নম্বর লাইন কাম ট্রু শব্দটা কেম ট্রু একে দেখি। ওকে, তো দেখো তাহলে কেম ট্রু কেন হবে, এটা আমরা জাস্ট বুঝতেই পারি যে সে কি করলো, তার কান্ট্রি মানে আমাদের দেশটা কি হলো, ব্রিটিশদের থেকে মুক্তি পেলো, আমরা আবার নিজেদের কি স্বাধীন হয়ে গেলাম। এটাই তো তার স্বপ্ন ছিল। যে স্বপ্নটা যদি আমরা একটু দেখি, তার স্বপ্ন কি কি ছিল। তার তার পুরো জীবন জুড়ে প্রীতিলতার দুইটা স্বপ্ন ছিল। এই স্বপ্নগুলো আমরা একটু দেখি। যে দেখো আমরা দেখবো যে এখানে দেখো থ্রু অল, দেখো এখানে বলা হচ্ছে অল থ্রু আউট হার লাইফ হি ড্রিমড, দেখো অফ টু থিংসগুলো কি কি, অ্যাজ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, একটা হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন, অ্যান্ড হার মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল। এই কলোনিয়াল রুল থেকে কি এটা ফ্রি হবে, তাহলে কি তার স্বপ্নটা, তাহলে তার বাস্তবায়িত হওয়ার স্বপ্ন মানে হচ্ছে এই দুইটার যে কোনো একটা বাস্তবায়ন হচ্ছে। তো এই দুইটার যে কোনো একটা বলতে এখানে তো এটাই মিন করা হচ্ছে যে আমাদের দেশটা কি হলো, যেহেতু তার একটা স্বপ্ন ছিল ব্রিটিশ রুলদের থেকে দেশটাকে কি মুক্ত করা, তাহলে দ্য কান্ট্রি অ্যাচিভড হার ফ্রিডম। তো এটাই হচ্ছে তার স্বপ্ন, তো এটাই বাস্তবায়িত হলো, এটাকেই মিন করা হয়েছে। ঠিক আছে, তারপর দেখো কি বোঝানো হচ্ছে, দ্য ফ্রেজ কাম টু অ্যান এন্ড, দেখো এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে কোনো কিছু শেষ হয়ে যাওয়া। দেখো তাহলে টু ব্রেক হবে না, টু রিজিউম হবে না, টু রোটেট হবে না, এটা হবে টু ফিনিশ। যেহেতু কাম টু অ্যান এন্ড এটা তখনই ইউজ করা হয় যখন কোনো কিছু শেষ হয়ে গিয়েছে, হ্যাঁ, ফিনিশড হয়ে গেছে, টার্মিনেট হয়ে গেছে, তখন এটা বোঝায়। দেখো তারপর দেখি আমরা পৃথিলতা, না সরি, পাহাড় পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব হ্যাড কি ছিল, ইনঅ্যাক্সেসিবিলিটি টু, কার কার কাছে এটা কি ছিল, প্রবেশযোগ্য, কার কার ছিল না, এটা হচ্ছে আমাদের এখন খুঁজে বের করা লাগবে। দেখো আমরা একটু পাহাড়তলিতে চলে যাই, দেখো কোথায় বলা আছে পাহাড়তলি নিয়ে। এই যে দেখো এখানে আমরা অলরেডি পেয়ে গেলাম যে ওকে, এটা হচ্ছে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন ফর ইট নোটোরিয়াস সাইন অ্যাট ইট এন্ট্রান্স। দেখো এখানে শব্দটা আছে এন্ট্রান্স দিয়ে, এটা সিনোনিম, মানে হচ্ছে দেখো ওই যে ইনঅ্যাক্সেসিবিলিটি মানে হচ্ছে কি, এখানে হচ্ছে প্রবেশ নিয়ে ঝামেলা, বা হচ্ছে যে সাইনটা ছিল, আর এটা হচ্ছে অপ্রবেশযোগ্যতা। দেখো দুইটা সেম মিনিং দিচ্ছে। ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। দেখো কুকুর আর হচ্ছে ইন্ডিয়ানরা, ইন্ডিয়ান বলতে কিন্তু তখন আমাদেরকে মিন করা হতো, আমরা হচ্ছে তখন ছিল এশিয়ান সাবকন্টিনেন্ট, ভারত পাকিস্তান আর হচ্ছে এই বর্তমান বাংলাদেশ, এই তিনটা মিলে একটা একটা জায়গা ছিল যেটাকে বলা হতো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, হ্যাঁ, এইটাকেই শাসন করেছিল তারা। আর পাহাড় তো এটা কি কাদের কাদের তাহলে প্রবেশ নিষিদ্ধ ছিল, ডগস আর হচ্ছে কি ইন্ডিয়ানস। তাহলে আমরা খুঁজে বের করলাম ডগস আর ইন্ডিয়ানসদের এখানে কি ছিল না, কোনো অ্যাক্সেস ছিল না, তারা, তার মানে দেখো বিষয়টা হচ্ছে ইন্ডিয়ান মানুষদেরকে কি ডগের সাথে কি কম্পেয়ার করা হতো, রাইট। তারপর আমরা দেখি হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ প্রীতিলতা ইন দিস স্পেসেস। দেখো প্রীতিলতার বা এই এই কি পারপাস, প্রীতিলতার পারপাসটা কি, মূল উদ্দেশ্যটা কি, দেখো আমরা দেখতে পাই না টু, যে আমরা তার দুইটা স্বপ্নের কথা যেখানে বলা আছে এটাই, টু সি এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যান্ড হার মাদারল্যান্ড উইদাউট ব্রিটিশ কলোনিয়াল রুল। এটাই তার স্বপ্ন ছিল, তো এটাই হচ্ছে তার পারপাস, হ্যাঁ, এই পেসেজের পারপাস, প্রীতিলতার পারপাস, এই দুইটাই। পরে দেখো আমরা হচ্ছে এখন চলে যাব শর্ট কোয়েশ্চেনে। দেখো হোয়াট ওয়াজ দ্য ডিসগাইজ অফ প্রীতিলতা। দেখো এই শব্দটা যদি না পারো তুমি অ্যান্সারটা করতে পারবে না, অথচ এটা সবচেয়ে একটা ইজিয়েস্ট প্রশ্ন, একদম সরাসরি গল্পে দেওয়া আছে। ডিসগাইজ মানে কি, ছদ্মবেশ। আমরা বলি না তুই তো ছদ্মবেশী শয়তান, এরকম বলি না, যে এরকম কথা আমরা কিন্তু বলি, তো এর ইংলিশটা হচ্ছে ডিসগাইজ। তাহলে দেখো সে কি মানে কি ছদ্মবেশে গিয়েছিল পাহাড়তলিতে, রাইট, এটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা যদি একটু যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এই লাইনটাতে আমরা দেখবো যে ড্রেসড অ্যাজ এ ম্যান ফেল টু গেট আউট, ওইটা আমাদের দরকার নাই। দেখো দ্য রেড ওয়াজ সাকসেসফুল বাট প্রীতিলতা, দেখো ড্রেসড অ্যাজ এ ম্যান, একটা কি পুরুষের মতো, প্রীতিলতা তো একজন মেয়ে ছিল বা নারী ছিল, সে পুরুষের মতো কি করেছিল, ড্রেস পরেছিল, তো এইটাই ছিল তার ডিসগাইজ। হ্যাঁ, তাহলে আমরা জাস্ট বলে দিব প্রীতিলতা disguised herself as a man at the time of attacking the পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। বুঝতে পারছো, একটা কি পুরুষের মতো সে কি করেছিল, তার হচ্ছে কাপড় চাপড় সে পরেছিল, রাইট, এইভাবে তিনি পুরুষ ছদ্মবেশে তিনি ঢুকেছিলেন। তো আমরা অ্যান্সার অলরেডি পেয়ে গেছি এটা। হোয়াট ওয়ার দ্য ড্রিমস অফ প্রীতিলতা অল থ্রু হার লাইফ, তো এটা তো আমরা এমসিকিউর জন্যই পেয়ে গেলাম। তারপর আমরা একটু দেখে নিই। দেখো যে অল থ্রু আউট হার লাইফ হি
dreamt of two things: a society without gender discrimination and her motherland will free from British colonial rule. তো দুইটা স্বপ্ন তার ছিল। একটা হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন থাকবে না, সেটা তো তোমরা বুঝো যে নারী পুরুষ মানে লিঙ্গভেদ থাকবে না, নারী আর পুরুষদের জন্য সম অধিকার থাকবে। আরেকটা হচ্ছে ব্রিটিশদের যে একটা আধিপত্যবাদ বা ঔপনিবেশিক শাসনটা কি হয়ে যাবে, নিষ্পত্তি ঘটবে। এই দুইটা বিষয় তাহলে আমরা জাস্ট লিখে দিব। দেখো, দ্য ড্রিমস অফ দ্য প্রীতিলতা হুইচ he cherished all through her life were to make a society without gender discrimination and to make a nation free from British colonial rule. একটু ঘুরিয়ে লেখা হয়েছে, তুমি ইচ্ছা করলে ওই লাইনগুলো যদি পিক করে নাও গল্প থেকে, তারপর তোমার অ্যান্সারটা কিন্তু হবে। তো তোমার যেভাবে খুশি, তুমি ইচ্ছা করলে একটু চেঞ্জ করতে পারো স্ট্রাকচারে, বাক্যের স্ট্রাকচারে। আর যদি মনে করো যে না এটা তোমার জন্য কঠিন, তুমি পারবা না, তোমার জন্য ভুল হয়ে যাবে লিখতে গিয়ে, তাহলে তুমি যেভাবে আছে সেভাবে রেখে দাও, তাহলেই অ্যান্সার হবে। সো তাহলে আমাদের বি ডান। এখন আমাদের সি দেখব। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য সাইন ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড, হ্যাঁ, অ্যাজ এ নটোরিয়াস ওয়ান, এটাকে কেন নটোরিয়াস সাইন বলা হচ্ছে? যে ডগ আর ইন্ডিয়ানরা কী করতে পারতো না, প্রবেশ করতে পারতো না। আমরা যদি এখানে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে, একটু মুছে নিই আমরা, অনেক বেশি হিবিজিবি হয়ে যাচ্ছে। দেখো, আমরা যদি দেখি in 1952, Surju Sen planned to attack on the Pahartuli European Club. The club was well known for its notorious sign at its entrance. হ্যাঁ, দেখো, dogs and Indians not allowed. ডগস আর ইন্ডিয়ানসদেরকে কী করা হতো না, অ্যালাউ করা হতো না। তার মানে এটা কি ইনডাইরেক্টলি মিন করা হচ্ছে না এমনটা যে কুকুর আর ইন্ডিয়ানরা সেম, রাইট? ইন্ডিয়ান আর কুকুর সেম, কুকুরকে অ্যালাউ করা হচ্ছে না মানে ইন্ডিয়ানদেরকে অ্যালাউ করা হচ্ছে না, তার মানে সেমভাবে ট্রিট করতেছে। এই জন্য এটাকে নটোরিয়াস বলা হচ্ছে, এটা এত পৈশাচিক বা এত খারাপ। আমরা বলবো যে দেখো, ইটস নটোরিয়াস ইন সেন্স দ্যাট, এই ক্ষেত্রে এই সেন্সে এটা নটোরিয়াস দ্যাট ইন্ডিয়ান পিপল হ্যাভ বিন কম্পেয়ার্ড অ্যান্ড অ্যাসোসিয়েট উইথ ডগস। দেখো, মানুষ ইন্ডিয়ান পিপলগুলোকে কি কার সাথে কম্পেয়ার করা হয়েছে, কার সাথে অ্যাসোসিয়েট করা হয়েছে? ডগসদের সাথে। ডগস অ্যান্ড ইন্ডিয়ান পিপল সিমস টু বি অ্যালাইক। দেখো, তাদেরকে কি মনে হচ্ছে, এক করা হচ্ছে, একরকম মনে হচ্ছে টু দ্য ব্রিটিশদের কাছে। ইন আদার ওয়ার্ডস, দ্য ব্রিটিশ ট্রিটেড দ্য ইন্ডিয়ানস লাইক ডগস। ইন্ডিয়ানরা কি ব্রিটিশ ইন্ডিয়ানদেরকে কি ডগসের মতো কি ট্রিট করতো, এটাই এখানে বলা হচ্ছে। সো এটা তো আমরা নর্মাল সেন্সে আমরা বুঝতে পারতেছি, মানে আই মিন কমন সেন্স দিয়ে বুঝতে পারতেছি, রাইট? ওকে, সো আমাদের হচ্ছে সি ডান। এখন আমরা হচ্ছে ডিতে যাব। দেখো, হাউ ডিড প্রীতিলতা প্রুভ দ্যাট উইমেন কুড ওয়ার্ক লাইক ম্যান? উইমেন একজন ম্যানের মতো কাজ করতে পারে, এটা তিনি কীভাবে প্রুভ করছিলেন? আমরা যদি দেখি, তিনি একটা কি 10-12 জনের গ্রুপকে লিড করতেছে, পুরুষের গ্রুপে একজন মেয়ে লিড করতেছে, তার মাধ্যমে এটা দিয়ে তো প্রুভ করা হচ্ছে, রাইট? তুমি যদি এখানে দেখো, এক পর্যায়ে তুমি দেখতে পাবে এখানে বলা আছে যে আমরা একটু দেখি, দেখো আমরা একটু আবার একটু মুছে নিই, তাহলে আমরা সঠিক অ্যান্সারটা খুঁজে পারবো। দেখো, প্রীতিলতা to lead a team of 10 and 12 ম্যানস টু অ্যাটাক দ্য ক্লাব। দেখো, সে কী করতেছে, 10-12 জন পুরুষের একটা গ্রুপকে সে লিড দিয়ে নিয়ে যাচ্ছে, রাইট? তাহলে দেখো, একজন মেয়ে হয়ে পুরুষদেরকে লিড করতেছে। তারপর দেখো, তিনি পটাশিয়াম সায়ানাইডকে সে কী করছিল, নিজেকে আত্মবিসর্জন দিয়েছিল। সে এটা মনে করছিল যে মরে যাওয়া তাদের কাছে ধরা দেওয়ার থেকে মরে যাওয়াটা বেটার, রাইট? তাহলে দেখো, তাহলে এইভাবেই আমরা বুঝতে পারতেছি অ্যান্সারটা। আমরা বলবো জাস্ট হচ্ছে এইভাবে, দো উইমেন, প্রীতিলতা ওয়াজ এ, দেখো বলতেছে কি ভ্যালিয়েন্ট, ব্রিলিয়েন্ট হওয়ার কথা, ওয়ারিয়র অ্যান্ড শি, দেখো, টু কমব্যাট ট্রেনিং উইথ ম্যান, মানুষদের সাথে সে কি কমব্যাট ট্রেনিং করেছিল। লিড, দেখো, হি লেড এ টিম অফ 10 or 12 ম্যান টু অ্যাটাক দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব অ্যান্ড ডিসগাইজ হারসেলফ অ্যাজ এ ম্যান, দ্যাটস হি প্রুভড দ্যাট উইমেন কুড ওয়ার্ক লাইক এ ম্যান। এটাই তো ঘুরে ফিরে সে 10-12 জন পুরুষদের একটা দলকে লিড দিচ্ছিল এবং কি পুরুষের মতো ছদ্মবেশে সে সেখানে প্রবেশ করেছিল, রাইট? এর মাধ্যমে প্রমাণ হচ্ছে যে একটা মেয়েকে একটা পুরুষের মতো কাজ করতে পারে সমাজে, মেয়েরা কি পিছিয়ে নেই। ধরো ম্যান অ্যান্ড উইমেন আর লাইক সেম, রাইট? এটাই মিন করা হচ্ছে বারবার। এখন একটা প্রশ্ন তোমার নিজের উপর ছেড়ে দিয়েছে যে ডু ইউ সাপোর্ট দ্য অ্যাটিটিউড she committed suicide by taking potassium cyanide to avoid arrest?
তুমি কি এটাকে কি করো, সাপোর্ট করো কি করো না? যে পটাশিয়াম সায়ানাইড খেয়ে যে সে কি করলো, সুইসাইডটা করলো, এটা কি তুমি সাপোর্ট করো? যদি করো কেন করো, হোয়াই? আর যদি তুমি না করো কেন করো না, হোয়াই নট? তোমাকে দুই একটা কারণ বলতে হবে এবং কি করতে হবে, 2 or 3 সেন্টেন্সের মধ্যে তোমাকে এটাকে এক্সপ্লেন করা লাগবে। তো আমরা দেখি, আমরা অবশ্যই এটা সাপোর্ট করব, কারণ এটা একটা, দেখো, আই সাপোর্ট হার অ্যাটিটিউড অ্যান্ড পে ট্রিবিউট টু হার স্যাক্রিফাইস, এবং কি তার কি একটা ট্রিবিউট আমরা দিচ্ছি। আফটার এ সাকসেসফুল রেড, তার একটা সাকসেসফুল রেড করেছিল, প্রীতলতা ফেল টু গেট আউট অফ দ্য ক্লাব, দেন হি কমিটেড সুইসাইড নট অনলি টু অ্যাভয়েড অ্যারেস্ট বাট অলসো টু সেভ হার ওনার। দেখো, তাকে যদি এখানে ধরা হইতো, ওই ব্রিটিশরা তাকে অনেক বেশি টর্চার করতো, টর্চার করার মাধ্যমে তার থেকে গোপন তথ্য জানার চেষ্টা করতো, রাইট? এগুলো তো হয়ে থাকে। তো সে চিন্তা করলো আমাকে টর্চার করলে হয়তো বা একসময় আমি টর্চার সহ্য করতে না করতে পেরে হয়তো বা আমার মুখ দিয়ে দু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন লিক হয়ে যেত, যার ফলে পুরো ওই যে সংগঠনটা আছে সূর্য সেনের, ওইটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যেত। সো সে ডিসাইড করলো কি, তাহলে আমার মরে যাওয়াই বেটার, রাইট? একদিন তো মরে যাবোই, তো দেশের জন্য, ভালোর জন্য, দশের ভালোর জন্য যদি মরে যাই, দ্যাটস মোর বেটার। ওকে, তো আমরা এটা বুঝতে পারলাম, অলরেডি আমাদের অ্যান্সারের পার্ট শেষ। এখন হচ্ছে আমরা চলে যাব একটা ছোট্ট একটা পেসেজ। দেখো, মাত্র হচ্ছে 5টা শূন্যস্থান যদি তুমি ফিল আপ করতে পারো 5 মার্ক পেয়ে যাবে। একদম সুপার ইজি একটা পেসেজ, প্রীতিলতা থেকে আসছে। তোমার জাস্ট বুঝতে হবে কোথায় ভার্ব, কোথায় নাউন, কোথায় অ্যাজেটিভ বসবে। এই 4-5টা কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, দেন এগুলো অ্যান্সার করা একদম পানির মতো সোজা। দেখো, প্রীতিলতা ইজ অলরেডি একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট, একটা ভার্ব অলরেডি তুমি এখানে দেওয়া আছে, ইনসার্ট করা আছে, একটা এন দেওয়া আছে। আমরা জানি এ এন দি আর্টিকেল নর্মালি নাউনের আগে বসে, রাইট? তাহলে আমাদের একটা জাস্ট একটা নাউন দিয়ে দিব অ্যাজ ইউজুয়াল, একদম ইজি একটা ব্যাপার স্যাপার। আবার মনে রাখতে হবে যে নাউনটা যে বসাবা তুমি ভাইয়া, এখানে নাউনটা কিন্তু এন দেওয়া আছে, তার মানে নাউনটা শুরু হতে হবে বাউল দিয়ে, রাইট? এ আই ও ইউ, এই 5টার যে কোনো একটা বাউল দিয়ে স্টার্ট হয়েছে এরকম একটা নাউন তোমাকে দিতে হবে, আবার রিলেভেন্ট দিতে হবে। একটু জাস্ট খুঁজে দেখো, প্রীতিলতা ইজ অ্যান ইন্সপাইরেশন, আমরা বলতে পারি না, একটা কি আমাদের জন্য একটা ইন্সপাইরেশন, আমাদের জন্য একটা কি প্রেরণাদায়ক একটা ব্যক্তি সে। ইন্সপাইরেশন আমরা জাস্ট বলে দেবো, ইন্সপাইরেশন জাস্ট তুমি বলে দাও, ওয়াজ অ্যান ইন্সপাইরেশন ফর অল উইমেন, সকল মহিলাদের জন্য সে একটা কি ইন্সপাইরেশন, রাইট? দেখো, যে কি করেছিল, হু, যে, না দেখো, যে, যা, হোয়াট, হোয়াট হি ডিড ইজ রিয়েলি গ্রেট। দেখো, যা সে করেছিল, যা বলতে আমরা হোয়াট আমরা ইউজ করি, হ্যাঁ, এটা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে, নট হচ্ছে কোয়েশ্চেন মার্কের হোয়াট, এটা কিন্তু নাম, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে। হোয়াট হি ডিড ইজ রিয়েলি গ্রেট, সে যা করেছিল এটা সত্যিই কি অনেক মহৎ ব্যাপার স্যাপার। দেখো, হার, দেখো আমরা জানি এটা হচ্ছে পসেসিভ কেস, হিজ, হার, মাই, এইগুলোর পরেও নাউন বসে, যেমন মাই কার, হিজ কার, হিজ হোম, রাইট? মাই কি, মাই বুক, মাই ফ্যান, এই শব্দগুলো আমরা ইউজ করি। তো হার যেহেতু আছে, রিলেভেন্ট যে কোনো একটা কি দিতে হবে, নাউন বসাতে হবে। হার কি, দেখো, হার ইনভলভমেন্ট ইন সূর্য সেন্স আর্মড রেজিস্ট্যান্ট মুভমেন্ট, আর্ম রেজিস্ট্যান্স মুভমেন্টে সে কী করেছিল, তার একটা কি ইনভলভমেন্ট ছিল, তার একটা কি সংলগ্নতা ছিল, সেটাকে কী করেছিল, জয়েন করেছিল, রাইট? তো একটা নাউন দিতে হবে। আমরা নাউনটা খুঁজে পাচ্ছি যে ইনভলভমেন্টে সবচেয়ে এখানে পারফেক্টলি যায়, তাহলে আমরা ইনভলভমেন্ট, রাইট? এটা জাস্ট দিয়ে দিবা ইনভলভমেন্ট, তার যে একটা ইনভলভমেন্ট ছিল ইন সূর্য সেন্স আর্মড রেজিস্ট্যান্স মুভমেন্ট ওয়াজ আ ডিমান্ড অফ টাইম। ওকে, ওই সময় এটার জন্য এটা এইটাই ডিমান্ড করতো, টাইম, তার দরকারই ছিল এখানে জয়েন করা। ওকে, বাট ইট ওয়াজ আ ম্যাটার অফ ড্যাশ। দেখো, এখন কি ম্যাটার অফ জয় দ্যাট হবে, না ম্যাটার অফ রিগ্রেট বা ম্যাটার অফ স্যাড, এরকম মানে খারাপ দুঃখের বিষয় হবে, পরিতাপের বিষয় হবে, না আনন্দের বিষয় হবে, সেটা তো আমরা একটু পরের লাইনটা যদি আমরা ফোকাস করি তাহলেই বুঝতে পারবো। দ্যাট শি ওয়াজ নট ড্যাশ এনজয় দ্য ফ্রিডম, যেহেতু সে কি ফ্রিডমটা ট্যাক্সটা সে পায়নি, তাহলে এটা ম্যাটার অফ রিগ্রেট হবে, একটা পরিতাপের বিষয় হবে, রাইট? আর যদি সে এটা উপভোগ করতে পারতো তাহলে ম্যাটার অফ জয় হতো, হ্যাঁ? তাহলে এইভাবেই বুঝতে হবে। দ্য ম্যাটার অফ রিগ্রেট, ম্যাটার অফ রিগ্রেট দ্যাট হি ওয়াজ নট অ্যালাইভ, সে কি ছিল না, জীবিত ছিল না, টু এনজয় দ্য ফ্রিডম, ফ্রিডমটা যেহেতু এনজয় করার জন্য সে জীবিত ছিল না, তাহলে ম্যাটারটা রিগ্রেট হবে, রাইট? আর যদি সে জীবিত থাকতো, এটাকে এনজয় করতে পারতো, তাহলে আমরা দিতাম ম্যাটার অফ জয় দ্যাট। তাহলে জয় হবে না রিগ্রেট হবে, এটা ডিপেন্ডস করবে পরবর্তীতে কী মিনিং দিচ্ছে, পরবর্তী সেন্টেন্সটা আমাদের কী মিনিং দিচ্ছে, রাইট? একটু মনে রাখতে হবে এই বিষয়গুলো, তাহলে তোমার জন্য এগুলো একদম সুপার ইজি হয়ে যাবে, রাইট?
তো আমাদের অলরেডি ১, ২ শেষ, ৩ শেষ। এখন আমাদের হচ্ছে রাইটিং পার্টে চলে আসছি। রাইটিং পার্টে ২ টা বিষয় আছে। একটা হচ্ছে তোমাদের কমপ্লিটিং স্টোরি অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ডায়ালগ। কমপ্লিটিং স্টোরি তো ২ টাইপের হয়। একটা হচ্ছে ট্র্যাডিশনাল, যেগুলো প্রচলিত গল্প। এটা একটা ট্র্যাডিশনাল স্টোরি না, রাইট? তাহলে তোমাকে তোমার মতো করে দিতে হবে, বাট একটু পজিটিভ ওয়েতে রাখার চেষ্টা করবা। দেখো কি বলতেছে, প্রথমে আমাদের কি করতে হবে, একটা সুইটেবল টাইটেল। তাহলে আমরা প্রথমটা এতটুকু পরে একটা টাইটেল নির্ধারণ করার চেষ্টা করব। মিস্টার রহমান is a retired officer. Usually he goes for a walk every day early in the morning. Okay? প্রতিদিন সকালে তিনি কি নর্মালি তিনি কি হাঁটতে যান। One day, while he was walking in the morning, he saw a man lying senseless by the side of the road. Okay? দেখো একটা মানুষ কি সেন্সলেস মানে হচ্ছে জ্ঞান, কি বলবো, যে অজ্ঞান হয়ে রাস্তার পাশে বসে আছে, কিন্তু সেটা দেখলো। এখন দেখো তাহলে আমরা দিলাম যে দ্য রে অফ হোপ ইন ঢাকা। ঢাকাতে একটা কি স্বপ্নের আলো, সরি আশার আলো, রাইট? দেখো ঢাকা শহরটা হচ্ছে খুবই একটা কি কি বলবো, নিষ্ঠুর শহর, হ্যাঁ, ক্রুল শহর। এখানে কেউ কারো দেখে না, তুমি কি মরে যাচ্ছ না পচে যাচ্ছ না গলে যাচ্ছ, ডাজন্ট ম্যাটার টু এনিওয়ান, হ্যাঁ, কেউ এটাকে খেয়ালও করবে না, যার যার লাইফ নিয়ে সে ব্যস্ত। বাট এখানে আমরা দেখার চেষ্টা করবো যে মিস্টার রহমান কি করলো, ওই সেন্সলেস মানুষটার প্রতি কি তার একটা দয়া হয়েছিল, সে তাকে হসপিটাল নিল, তার স্ত্রী আসলো এবং তারা তাদেরকে সাপোর্ট দিল, এরকম ব্যাপার স্যাপার। তো আমরা বলবো যে একটা সেন্সলেস পড়ে নিল, সে এটাকে কাছে গেলো দেখলো, তারপর একটু পরে একটা মেয়ে কান্না করে তার কাছে আসলো, আয়সা বললো যে হ্যাঁ, এই যে সেন্সলেস হয়ে পড়ে আছে এই লোকটা হচ্ছে আমার বাবা। দেখো একটা মেয়ে আসলো যে হি সেড দ্যাট দ্য ম্যান লাইং, দেখো কি হচ্ছে সেন্সলেস ওয়াজ হার ফাদার, এবং হি রিভিলড দ্যাট she came she had come ঢাকা along with her father from ফরিদপুর, তারা ফরিদপুর থেকে আসলো। তো হুট করে তার বাবা সেন্সলেস হয়ে গেল। তারপর তারা একটু, তারপর কি এখানে কি কিছু মানুষ জড়ো হয়ে গেল, হুয়াইল দেখো মিন হুয়াইল, এরই মধ্যে দ্য স্পট দেখো অ্যাট্রাক্টেড এ লার্জ নাম্বার অফ কিউরিয়াস পিপল, অনেক কিউরিয়াস পিপল দ্বারা কি হয়ে গেল, এটা কি জড়ো হয়ে গেলো। দেখো দেয়ার আইস ফিল্ড উইথ টিয়ার্স অ্যান্ড অ্যাজ দে লিসেন্টেড টু দ্য গর্ল, দেখো তাদের চোখগুলোতে কি হলো পানি, যে তুই মেয়ের করুণ কাহিনী শুনলো, এবং তারা দিন শেষে কি তারা একটু হেল্প করলো, তাকে হসপিটাল নিয়ে গেলো, তাকে সুস্থ করলো, এইটাই। ঠিক আছে, তো মূল বিষয়গুলো একটু দিয়ে দিবা, যে পজিটিভ ওয়েতে শেষ করে দিবা, রাইট? দেখো পরে মিস্টার রহমানস ওয়াইফের কথা এখানে বলা আছে। দেখো মিস্টার রহমানস ওয়াইফ অলসো ভিজিটেড দ্য ম্যান অ্যান্ড শি ওয়াজ চাইল্ডলেস। ওকে, এই মিস্টার রহমান এবং তার স্ত্রীর কোনো বাচ্চা ছিল না। While the mother saw the girl, he embraced her with affection and then she take them home, এবং তাদেরকে কি বাড়িতে নিয়ে গেল। গুড, এটা খুব একটা ভালো ইতিবাচকটার দিকে শেষ করা হয়েছে, রাইট? তো তুমি এভাবেই শেষ করতে পারো, এটা বড় কোনো নট এ বিগ ডিল, তুমি নিজের মতো করে শেষ করে দিবা, রাইট? এখন দেখো কি করতে হবে, সাপোজ ইউ আর করিম অ্যান্ড করিমা, রাইট? ইউর ইয়ঙ্গার ব্রাদার ইজ এ মুহিব। ঠিক আছে, এখন দেখো ওইখানে আর মুহিবা দেওয়া নাই বা মাহিবা দেওয়া নাই, তুমি মুহিবই নিতে হবে। রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার অ্যাবাউট দ্য ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ। দেখো ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফের যে ম্যারিট অ্যান্ড ডিমেরিট, ভালো এবং দুষ্গুণ আর কি, এক কথায় সরল কথায় দুষ্গুণ নিয়ে লিখো। তো আমরা কি করব, শুরুতেই যেহেতু তোমার ছোটো ভাই, তুমি হচ্ছে বড় ভাই, তাহলে দেখো সরি এখানে আমাদের একটু টাইপিং মিস্টেক, এখানে রাবেয়ার হচ্ছে পুলিকা দেওয়া আছে, সো এগুলো হবে না। এখানে যেহেতু মেয়ে দেওয়া, তাহলে আমরা হচ্ছে কী নিব, আমরা এখানে দিয়ে দেবো, আমরা ছেলে হিসেবে আমরা নিয়ে নিলাম করিম, করিম নিয়ে নিলাম, আর এখানে নিব যে আমরা হচ্ছে মুহিব, সবগুলো এমন হবে, রাইট? তুমি ভুলগুলো কিন্তু করবা না, এগুলো কিন্তু যেহেতু তোমাকে বলা আছে নাম, তুমি যদি ভুল লিখো বা ডিরেকশন যদি তুমি ওভার ওভার ট্র্যাক করো বা তুমি না মানো, তাহলে তোমাকে মার্ক কাটা হবে, মনে রাখতে হবে এগুলো, হ্যাঁ? তো প্রথম আমরা কি বলবো, গ্রিটিংস দিয়ে শুরু করবো, হাই গুড মর্নিং হাউ আর ইউ। পরে ধরো একজন বলবে যে ইয়ঙ্গার ব্রাদার জানতে চাইবে যে আই ওয়ান্ট টু নো ব্রাদার, আই ওয়ান্ট টু নো, আই এম মাচ মোর ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট দ্য ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস অফ ভিলেজ লাইফ অ্যান্ড ধরো সিটি লাইফ। ওকে, তুমি ভিলেজ লাইফের কয়েকটা ভালো গুণ বললা, যে কি ফ্রেশ বাতাস পাওয়া যায়, ফ্রেশ শাকসবজি পাওয়া যায়, ফ্রেশ সব কিছু পায়, মানুষগুলো অনেক কী থাকে, কাম থাকে, অনেক হেল্পফুল থাকে, অনেক বেশি ভালো। ডিমেরিটস কি, ডিমেরিটস হচ্ছে এখানে ধরো যথাযথ শিক্ষা প্রতিষ্ঠান নাই, মানে উন্নত প্রযুক্তি নাই, হসপিটাল নাই, মানে ধরো রাস্তাঘাট ভালো না, এই সমস্ত ব্যাপার স্যাপার, ইন্টারনেট পাওয়া যায় না, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো বলে দিলা। আবার শহর লাইফে যখন ব্যাক করবা, শহর লাইফের কথাগুলো কি বলবা, যে শহর লাইফের
মেরিটসগুলো কী, কী? এখানে আমরা হচ্ছে ভালো, ভালো শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছি যেখানে আমাদের বাচ্চারা খুব ভালো শিক্ষা নিতে পারতেছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত। তারপর হচ্ছে ধরো শিক্ষা প্রতিষ্ঠান আছে, হসপিটাল আছে, গার্মেন্টস আছে, কর্মসংস্থান আছে। অনেক ব্যাপার-স্যাপার এখানে জাস্ট বলে দিবা। তো ডিমেরিটস কি বলবা? ওই যে আমরা ভিলেজ লাইফে যে মেরিটসগুলো ছিল এগুলো এখানে নাই। সে হচ্ছে ফ্রেশ খাবার-টাবার আমরা পাই না। বা এয়ার পলিউশন অনেক বেশি। পানিতে ঠিকমতো আমরা পানি পাই না। সাপ্লাইয়ের পানি খেতে হয়। এগুলো তেমন ভালো না। এগুলো ফিল্টার করে খেতে হয়। রাস্তায় জ্যাম থাকে, রাইট? তারপর ধরো আরো কি, কি বললা? যে মানুষ অনেক বেশি কি ক্রুশাল। এখানে সবাই কি সেলফ সেন্টার্ড মানুষ। কেউ কারো প্রতি তাকায় না, করে না, হ্যাঁ? এটাই হচ্ছে মেরিট ডিমেরিটস। এটা একদম ইজি। ইজি একটা কনসেপ্ট। আমরা সবাই জানি এই ব্যাপারগুলো, রাইট? তো তোমার কাজ হচ্ছে তুমি জানা বিষয়গুলো জাস্ট হচ্ছে লিখে দেওয়া। তো কিভাবে লিখবা ভাইয়া? যখন তুমি জানবা যে কিভাবে সেন্টেন্স ক্রিয়েট করতে হয়। যদি তুমি জানো সেন্টেন্সটা এভাবে ক্রিয়েট করতে হয় বা সেন্টেন্স ক্রিয়েট করার সিস্টেমটা যদি তোমার মাথায় থাকে, দেন তুমি এগুলো লিখতে পারবা। আদারওয়াইজ এগুলো জানা থাকা সত্ত্বেও তুমি লিখতে পারবে না। দেখো, তুমি হয়তোবা এটা তোমার মুখস্থ করবে না। আর আমাকে বলো, তুমি কয়টা পেজেস, কয়টা ডায়ালগ, কয়টা প্যারাগ্রাফ, কয়টা কমপ্লিটিং স্টোরি তুমি মুখস্থ করবা? ঠিক আছে? অনেক হিউজ তোমার পার্ট, রিটেন পার্টে। সো তোমার যে বিষয়টা বিল্ড আপ করতে হবে নিজের মধ্যে সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট আ সেন্টেন্স, হ্যাঁ? ইউ হ্যাভ টু নো দ্য প্রসেস অফ ক্রিয়েটিং সেন্টেন্স, রাইট? তোমাকে সেন্টেন্স ক্রিয়েট করার প্রসেসগুলো জানতে হবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই যে কম্বিনেশনগুলো আছে এগুলো তোমাকে মাথায় রাখতে হবে, রাইট? তাহলে একটা সময় দেখবে আস্তে আস্তে ক্রিয়েট করা শুরু করো। আজকে ৫টা, কালকে ৫টা, কালকে ৫টা। দেন ওয়ান ডে ইউ উইল সি দ্যাট দ্য ইউ হ্যাভ দ্যাট নট কী বলবো, যে ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ক্রিয়েট সেন্টেন্সেস, ওকে? এরকম আস্তে আস্তে হবে, প্র্যাকটিসের মাধ্যমে হবে। সো এই ছিল হচ্ছে তোমাদের ইংলিশ যে ফার্স্ট পেপারে যে থার্ড এক্সামটা দিয়েছো সেটার একটা পূর্ণাঙ্গ সলিউশন। তো এরই মধ্য দিয়ে তোমাদের সাথে আমার আপাতত হচ্ছে এসএসসি জার্নিটা এখানে শেষ হচ্ছে। তবে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে। তোমরা অনেক ভালো করো, সফল করো। তোমাদের কি বলবো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। তোমাদের যেই আপকামিং ফাইনাল পরীক্ষা আসছে সেটার জন্য তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও। এখনও যথেষ্ট সময় আছে। সো অনেক বেশি ভালো করো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও আশীর্বাদ রইলো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং খুব ভালো করে পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম।